প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে রাইট ফর্মস অফ ভার্বের সলভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা রাইট ফর্মস অফ ভার্বের ইতিমধ্যে কিছু ফ্রি ক্লাস নিয়েছিলাম এবং মানে হচ্ছে বেসিকের উপরে। এখন আজকে হচ্ছে মূলত এইচএসসি 25 ব্যাচ যারা রয়েছে তোমাদের জন্য সলভ ক্লাসটা নিব ইনশাল্লাহ, এবং সেই সাথে এই ক্লাসটা কিন্তু তোমরা যারা 26 ব্যাচ রয়েছে, তোমাদের যারা বেসিকের উপরে ক্লাস নিয়েছি, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো সুতরাং সব ব্যাচের শিক্ষার্থীরাই 26-25 সবাই দেখতে পারবা। ওকে ওকে, সো লেট করো না, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, খুব দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। অ্যান্ড আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, অ্যাকচুয়ালি এই আমাদের একটু বোর্ডে নেট কানেকশনের প্রবলেম দিয়েছিল, যার কারণে ফাইলটা ডাউনলোড করে ওপেন করতে একটু টাইম লেগেছে। সো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমাকে জানাও যে আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর আমাকে একটু কমেন্ট করে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইনশাল্লাহ আমি এখনই হচ্ছে আলোচনাটা শুরু করব, তার আগে একটু সবার রেসপন্সটা আমি একটু দেখতে চাচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়বো এখন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে একটু আমাকে জানাও। আচ্ছা, প্রথমেই যুক্ত হয়েছে আল মুবিন, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ওকে, সবাই একটু ধারাবাহিকভাবে একটু যুক্ত হয়ে যাও, বেশি লেট করো না। তোমরা যত লেট করবা তত আমার টপিকটা নিয়ে আলোচনা করতে দেরি হয়ে যাবে। ওকে, সো আমি একটু চাচ্ছি তোমরা সবাই দ্রুত যদি যুক্ত হয়ে যেতে আমার জন্য সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর আমাকে একটু কমেন্ট করে জানাও। একটু আগে আমি একটা ক্লাস ছিল ইতিহাসের উপরে, এখন হচ্ছে ইংরেজি ক্লাস নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছ। আল মুবিন যুক্ত হয়েছে, বাবার রাজকন্যা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আমি অনেক অনেক ভালো আছি, তুমি কেমন আছো আপু? কেমন আছো? আল মুবিন আশরাফুল বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? নাজিফা ইসলাম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মমিন মন্দি আসসালামু আলাইকুম। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অদ্রিতে লাবণ্য যুক্ত হয়েছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের রাজকন্যা, ওকে, তুমিও সালাম দিয়েছো। একটা হচ্ছে বাবার রাজকন্যা আর একটা হচ্ছে স্বপ্নের রাজকন্যা। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, লেট করো না। ওকে, অনেকে আছে একটু প্রবলেম হয়তো হতে পারে, ক্লাসে যুক্ত হতে পারছো না। যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে রেকর্ডটা করে নিতে পারো, বাট যত বড়ই সমস্যা হোক চেষ্টা করবা ক্লাসগুলো করার। আর যদি কারেন্ট না থাকে বা ওয়াইফাই দিয়ে যদি তোমাদের চলে, তাহলে কারেন্ট না থাকলে তো ওয়াইফাই চলবে না, তাই না? তো সেক্ষেত্রে আলাদা হিসাব, তাছাড়া আর কোনো এক্সকিউজ চলবে না। তো এই রাইট ফর্মস অফ ভার্বটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমাদের এইচএসসিতে, এবং এইচএসসির সেকেন্ড পেপারে 5 মার্কস থাকে এই টপিকটার উপরে। এবং বিশ্ববিদ্যালয়ের এডমিশনের ক্ষেত্রে যত বিশ্ববিদ্যালয়তে এডমিশন হয়, যত বিশ্ববিদ্যালয় যে ইংরেজি কোশ্চেনে করুক না কেন, রাইট ফর্ম অফ ভার্বে থেকে প্রশ্ন 100% থাকবেই, প্রশ্ন থাকবেই, এবং সেটা 2-1টা না, অনেকগুলো প্রশ্ন থাকে। সো এই জন্য এই টপিকটা সব দিক থেকেই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই করবে এবং সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভালো মুহূর্ত কাটাই। ওকে, আচ্ছা, সরি স্যার, আব্দুল মমিন, হ্যাঁ মমিন, রাইট, হ্যাঁ।
ওকে, সো আমরা তাহলে টপিকটি নিয়ে আলোচনা শুরু করতে পারি। ইতিমধ্যে অনেক অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই ক্লাসটা অর্থাৎ আমাদের এই ক্লাসটা কিন্তু ফ্রি ব্যাচ, মানে এসিসি 25 ব্যাচের আমরা পেজে নিচ্ছি। তো সুতরাং আমি চাচ্ছি সবাই ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে সবাইকে একটু মেনশন করো যাতে তারাও ক্লাসে আসতে পারে। ওকে, আর টাইমলাইনে শেয়ার করবা, আমি লেকচার শিট পাঠিয়ে দেবো। একদম তোমার শুধু যে বোর্ড কোশ্চেন যে সলভ করবো সেটা তা না, একদম যে আমি ডিটেলস সহ যে লেকচার শিটটা তোমাদের করিয়েছি সেটা সহই হচ্ছে আমি পাঠিয়ে দেব। এক্সট্রিমলি সরি, একটু নাড়া লেগেছে। ওকে, তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, কি হলো? সরি, একটু একটু ফ্যানটা ট্রাবল দিয়েছে, গরমে আসলে ক্লাস নিতে হিউজ পরিমাণ কিন্তু কষ্ট। ওকে, এবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, অনেকে যুক্ত হয়েছো। নীলিমা রহমান ভাইয়া মডিফায়ার উপরে ক্লাস দিন। হ্যাঁ, অফকোর্স মডিফায়ার উপরে ক্লাস দিব। সামনে অনকন্যাথ বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেকেই যুক্ত হচ্ছো, এটা আমার খুব ভালো লাগছে। এখন দেখো তোমাদের এই রাইট ফর্মস অফ ভার্বটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বললাম। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে তোমার প্রত্যেকটা টপিক আমি কিন্তু এখানে আলোচনা রেখেছি, বাট আমি এগুলো করাবো না। এগুলো যদি করাতে যাই হিউজ পরিমাণ টাইম লাগবে। এবং এখানে কিন্তু আমার মিনিমাম এইটার উপরে কিন্তু সম্পূর্ণ ক্লাস নিয়েছি। তোমরা চাইলে পেজ থেকে দেখে নিতে পারো। এবং সেই ক্লাসটা ছিল 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 45 মিনিট। সো আজকে আমি কোথায় যাব? সরাসরি প্র্যাকটিসে যাব। ঠিক আছে, সরাসরি প্র্যাকটিসে যেয়ে আমরা মূলত এগুলো শেষ করব। ওকে, রিয়াদ হোসেন, রাকিব, আসসালামু আলাইকুম। রঞ্জন সরকার, জোস ক্লাস, ধন্যবাদ ভাইয়া। ওকে, অনেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু শুরু করতে পারি। ওকে, আর একটু আমাকে তার আগে কথা দিতে হবে, ক্লাসে কে কে শেষ পর্যন্ত থাকবা, সে এইরকম কার মন মানসিকতা আছে বা কে অ্যাকচুয়ালি ক্লাস থেকে শিখতে চাও তারাই থাকবা। সো একটু আমাকে জানাও কে কে থাকবা। আর যারা থাকবা না তারা এখনই বের হয়ে যাও। 2 মিনিট 10 মিনিট ক্লাস করে বের হবে, এটা সুযোগ নেই। যারা ক্লাস করবা শেষ পর্যন্ত তারাই থাকবা। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে প্র্যাকটিস দিয়ে শুরু করতে পারি। ওকে, দেখো এখানে আমরা একটা বোর্ড কোশ্চেন রেখেছি যেটা তোমাদের পরীক্ষাতে আসে মূলত। হ্যাঁ, আমি কিন্তু একদম তোমাদের বেসিক থেকে পড়াচ্ছি না, কারণ এর উপর অলরেডি ক্লাস নিয়েছি। আজকের হচ্ছে সলভ ক্লাস। যারা আগের ক্লাসটা করো না অবশ্যই পেজে একটু নিচের দিকে গেলে ক্লাসটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো। এবং এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি না, আজকে এই ক্লাসটা শেষে আমি 5-10 মিনিটের মধ্যেই তোমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো তাহলে চলো শুরু করা যাক। দেখো আজকে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব এবং সরাসরি যেটা তোমাদের আসলে পরীক্ষায় এসে থাকে। তো এই বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে তুমি যখন পরীক্ষা আনসার করবে তখন তোমাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? 2টা। তোমরা সবসময় আগে ভাবো যে এটা আসলে কোন স্ট্রাকচারে হবে, কোন টেন্স অনুযায়ী হবে, কোন ভার্বে হবে, এটা ভাববা না। প্রথমে তোমার কাজ থাকবে হচ্ছে এই পুরো অনুচ্ছেদটা বা পুরো প্যাসেজটা হচ্ছে ভালো করে পড়া। এবং শুধু ভালো করে পড়া বলতে কি, মানে রিডিং পড়া না, পড়ে তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি অর্থটা কি বুঝিয়েছে। তাছাড়া তুমি কিন্তু ভার্বের সঠিক ব্যবহার করতে পারবা না। না না, তুমি যতই রুলস পড়ো, যতই পড়ো, এই জন্য তোমার অবশ্যই মানে অর্থ বোঝাটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। গেল এটা। এবং এরপরে যেটা করবে, এরপরে তোমার দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই পুরোটা পড়ে ভালো মতো বুঝতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এইবার পুরো লাইন বাই লাইন পড়ে পড়ে তোমার হচ্ছে আনসারগুলো বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আগে সম্পূর্ণ পড়তে হবে। আগেই কিন্তু তুমি এক লাইন পড়েই আনসার করতে যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়বা। ঠিক আছে, ওকে। স্বপ্নের রাজকন্যা বলে আমি থাকবো ইনশাল্লাহ। নীলিমা রহমান বললো আমি থাকবো। অ্যান্ড বলছে এটা তো করাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে নীলিমা, প্রথম 2টা প্রশ্ন হয়তো তোমাদের করিয়েছি, বাট অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 25 ব্যাচের জন্য। ঠিক আছে, এই জন্য কিন্তু আজকে শুধু তোমাদের গতকালকে 2টো করাইছি, বাট আজকে কিন্তু অনেকগুলো করাবো, অনেকগুলো। সো এটা রিপিট হোক, এটা রিপিট হলেও তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে শুরু করতে পারি। সবাই তো রেডি?
দেখো প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, দেখো এখানে কি বলছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অধিকাংশ শিক্ষার্থীরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের, বি বি মানে কি, এবং আমি কিন্তু দেখো শুধু যে আনসার বলে দেবো এরকম না, যে এই ভার্বটা কেন হয়েছে সেটার ব্যাখ্যা আমি কিন্তু দিয়ে দিব। দেখো এখানে চাইছে বি, বি কি বলতো, বি হচ্ছে ভার্বকে বোঝানো হয়েছে, মানে বি ভার্ব। বি ভার্ব কাকে বলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। ওকে, সো এটা মনে রাখবো। তো এখানে যে কোনো একটা বসবে। তাহলে কি হয়েছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা এক্সপার্ট, তারা অভিজ্ঞ, কিসে অভিজ্ঞ, ইন মেমোরাইজিং দেয়ার আনসার্স, অর্থাৎ তাদের উত্তরগুলো মুখস্থ করতে আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরা কি অনেক এক্সপার্ট। ঠিক আছে, মুখস্থ করতে বাট বুঝতে না। তাহলে দে প্রিপেয়ার, তারা প্রস্তুত করে। এখন এটা ভার্বটার চেঞ্জ এখানে হবে, এন্ড কি এখানে কোন ধরনের ভার্ব হবে সেটা নির্ভর করবে তোমার সেন্টেন্সের উপরে। ওকে, তারপর কি বলছে একটু দেখি আমরা। তারপর কি বলছে দেখো এখানে, যে দে প্রিপেয়ার নোটস দেমসেলভস, অর্থাৎ তারা তাদের নোটগুলো কি করে, প্রস্তুত করে নাকি প্রস্তুত করে না, যে কোনো একটা হবে। ওকে, দে গেট দেম, তারা তাদেরকে করে, অর্থাৎ তারা তাদেরকে করে বলতে এখানে দেমস বলতে যেটা বোঝানো হয়েছে যে এই যে তোমার নোটগুলোকে। ওকে, সো তারা তাদের, অর্থাৎ তারা সেই নোটগুলো করে, মানে নোটগুলো প্রস্তুত করে কি তাদের টিউটরদের মাধ্যমে। তারা যে নোট করে তাও তাদের কি টিউটর, বাসা যে টিউটর রাখে সের মাধ্যমে, বা হচ্ছে তোমার টিচারের কাছে যে প্রাইভেট পড়ে তার কাছ থেকে। সো দেয়ার টিউটর্স, তাদের টিউটর্সরা এক্সারসাইজ করায় দেয়ার ব্রেন, তাদের ব্রেনকে ফর দ্য স্টুডেন্টস, অর্থাৎ তাদের যে টিউটর আছে সেটা কি স্টুডেন্টদের জন্য তাদের ব্রেনকে কি করে, এক্সারসাইজ করে নাকি করে না, কি হবে সেটা পরে বুঝবো। অ্যাজ এ রেজাল্ট, আগে যেটুকু আছে সেটুকু আমরা বোঝার চেষ্টা করবো। অ্যাজ এ রেজাল্ট, পরিশেষে দ্য থিঙ্ক মানে কি চিন্তা, পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের যে চিন্তার যে শক্তিটা আছে সেটা কি ডেভেলপ, উন্নতি করে অথবা উন্নতি করে না, যে কোনো একটা হবে। দে হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের কি নেই, তাদের কোনো ভাষাগত দক্ষতা নেই, বা তারা ভাষার উপরে কি বেশি দক্ষতা নেই। দে সামটাইমস, তারা কিছু সময় ডু ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করে, বাট ফর দিস, কিন্তু এটার জন্য দে ক্যান ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন, তারা কিছু সময় ভালো রেজাল্ট করে কিন্তু এটার জন্য কি করে না, তাদের নিজেদের আসলে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা মুখস্থ করে বলছে, মানে মুখস্থ বিদ্যা হচ্ছে তারা ভালো করছে এরকম। সো দিস রেজাল্ট, এই ফলাফলটি হেল্প দেম, তাদেরকে সাহায্য করে অথবা করে না, ইন দেয়ার লেটার লাইফ, পরবর্তী জীবনে। তার মানে কি, এটা দ্বারা আমরা কিন্তু বুঝতে পারলাম যে শিক্ষার্থীদের যে আসলে আমাদের নেগেটিভ চিন্তাধারাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তাই না? তার মানে বেশিরভাগ কিন্তু না বোধক আসবে, মানে যেটা আমরা প্যাসেজটা পড়েই বুঝতে পারলাম। এখন আমরা পার্ট বাই পার্ট হচ্ছে এই বিষয়গুলো একটু করে করে আগাবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম পার্ট থেকে। প্রথমে কি আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ স্টুডেন্টরা এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার্স, অর্থাৎ উত্তর মুখস্থ করতে এক্সপার্ট। তাহলে এখানে কি হবে, এখানে একটা ভার্ব হবে। ওকে, তাহলে এই ভার্বটা হবে কিসের উপর ভিত্তি করে, সাবজেক্টের উপর ভিত্তি করে। সাবজেক্ট কোনটা বলো তো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এখন এখানে বলছে বি ভার্ব হবে, কি ভার্ব হবে, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এখানে কি এগুলো কি পাস্টকে বুঝাইছে নাকি প্রেজেন্টকে বুঝাইছে? পাস্টকেও বোঝায় না, প্রেজেন্টকেও বোঝায় না, এটা বুঝাইছে হচ্ছে কি বাস্তবতার থিওরিটিক্যাল বিষয়, রাইট? তত্ত্বগত বিষয় বোঝানো হয়েছে, যার কারণে আমরা এটাকে কি পাস্টে ধরবো না, এটাকে আমরা প্রেজেন্টে ধরবো। তার প্রেজেন্টে ধরলে আর এটাকে যদি সাবজেক্ট ধরি তাহলে এখানে অ্যাম হবে না ইজ হবে নাকি আর হবে বলো তো? আমরা জানি আই এর সাথে অ্যাম হয়, আর সিঙ্গুলার ভার্বের সাথে ইজ, সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ হয়, প্লুরাল সাবজেক্টের সাথে আর হয়। তাহলে তোমরা একটু বলো তো, এই যে সাবজেক্টটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অনেক শিক্ষার্থী। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে অফকোর্স এখানে আর হবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো তোমরা? ক্লিয়ার? একটু জানাবা আমাকে, অফকোর্স জানাবা। ক্লিয়ার হতে পেরেছো কিনা আমাকে জানাবো। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে কি আছে আমরা যদি একটু দেখি,
যে দে ড্যাশ প্রিপেয়ার নোটস দেমসেলস, অর্থাৎ তারা তাদের নোটগুলোকে কি প্রস্তুত করে নাকি করে না? অফকোর্স করে না। কেন করে না? কারণ তারা মুখস্থ বিদ্যা করে, তার মানে এটা নেগেটিভকে বোঝানো হয়েছে। তাহলে কি হবে যে তারা তাদের যে নোটগুলো আছে এগুলাকে কি করে না? প্রস্তুত করে না। এখন ভাইয়া প্রস্তুত, প্রিপেয়ার মানে কি? প্রস্তুত মানে এই ভার্বটাকে এখানে আমাদের চেঞ্জ করতে হবে, মানে সঠিক ভার্বটা বসাতে হবে, মানে এই ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী, রাইট? সো প্রথমত এটা প্রেজেন্ট টেন্স, এটা আমরা শিওর, কারণ এটা থিওরিটিক্যাল একটা বিষয়, এটা পাস্টকে বোঝায় নাই, বর্তমানকে বা ফিউচার কিছুকে বোঝায় না, বাট তার জন্য আমাদের প্রেজেন্টকে ধরতে হবে। তাহলে খেয়াল করো, এটাকে আমরা যখন নেগেটিভ কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে যাই তখন আমাদের কি আসে বলো তো? নট আসে। আর নট যখন দিব তখন আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। এখন একটা বিষয় দেখো, প্রিপেয়ার এটা কি মেইন ভার্ব না? বাট এরা কি কোনো অক্সিলারি ভার্ব কি এখানে দেওয়া আছে? অফকোর্স নেই, রাইট? সো আমরা তাহলে কি বুঝলাম? যে আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ধারকৃত অক্সিলারি ভার্ব আমরা নিতে পারি, ধার করে নিতে পারি। শুধু তিনজনকে ধার করতে পারবো। কয়জনকে? তিনজনকে। একটা নাম হচ্ছে ডু, একটা নাম হচ্ছে ডাজ, একটা নাম হচ্ছে ডিড। তো ডিড হচ্ছে মূলত পাস্ট টেন্সের বেলায় বসে, আর ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্টের বেলায় বসে। তাহলে ডু আবার বসে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আবার ডাজ বসে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এখন তোমরা বলো তো দে কি সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল। তাহলে আমাদের কি হবে? ডু হবে। এরপরে কি হবে? নট আসবে, ডু নট। ওকে, অথবা তুমি ডোন্ট দিতে পারো, অর্থাৎ দে ডু নট প্রিপেয়ার নোটস দেমসেলভস, অর্থাৎ তারা তাদের নোটগুলো কি করে না? প্রস্তুত করে না। ওকে, ক্লিয়ার? আশা করছি তোমাদের এই বিষয়টা। এরপরে খেয়াল করো পরবর্তী বাক্যটা। পরবর্তী বাক্যটাতে কি বলছে? দে গেট দেম, তারা তাদেরকে প্রস্তুত করে, মানে তারা দে গেট দেম, অর্থাৎ তারা যখন নোটগুলো পায়, দে গেট তারা যখন নোটগুলো পায়, মানে এবং প্রিপেয়ার বাই দেয়ার টিউটর্স, এবং তারা যে নোটগুলো পায় সেগুলো প্রস্তুত করায়। কাদের মাধ্যমে প্রস্তুত করায়? বাই দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকদের মাধ্যমে প্রস্তুত করায়। এখন একটা ভাইয়া তোমরা একটা জিনিস শিখছো না, অ্যাক্টিভ আর পেসিভ। পেসিভ মানে কি? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। যেমন ধরো এখানে আর দেওয়া আছে, তাহলে হলো, আর মানে অর্থ কি? হলো। কারা হলো? অর্থাৎ এই দেশের অধিকাংশ শিক্ষার্থীরা হলো এক্সপার্ট। তো এই হলোর সাবজেক্টকে, যেটা সাবজেক্টই আছে, রাইট? বাট তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে অ্যাক্টিভ, যে ভার্ব যদি সাবজেক্টে কাজ করে, বাট সাবজেক্ট আছে, বাট সাবজেক্ট ভার্বের কাজ করে না, অন্য কেউ করে এরকম বোঝায় তাহলে, বা অবজেক্টে করে এরকম বোঝায়, তাহলে সেটা হবে কি? পেসিভ, রাইট? যেমন খেয়াল করো এখানে প্রিপেয়ার, প্রস্তুত করা, তার প্রস্তুত করা কে? দে। দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? স্টুডেন্টদেরকে। বাট তারা কি প্রস্তুত করে নাকি তাদের টিউটরের মাধ্যমে প্রস্তুত করায়? অবশ্যই টিউটরের মাধ্যমে। তো এখানে যে ভার্বটা আছে এই ভার্বটার সাবজেক্ট কোনটা ভাইয়া বলো তো? দে, রাইট? তো দে যদি সাবজেক্ট হয় তাহলে একটা বিষয় একটু মাথায় রাখো তো, দে কি ক্রিয়ার কাজটা করছে? দে মানে স্টুডেন্টরা কি প্রস্তুত করছে? না, করে না। করছে কি? অবজেক্ট করছে, টিউটরসটা করছে, তাই না? যার কারণে এটা হবে কি? পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হয়তো সবাই জানো। তাহলে খেয়াল করো যেহেতু এখানে বাই আসছে, তো এখানে কি একটা মূল ভার্ব, ভার্বের বেস ফর্ম, তাহলে এটাকে আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে এখানে কি লিখবো? প্রিপারেট, প্রিপারেট। ওকে, ক্লিয়ার? এরপরে পরবর্তী সেন্টেন্সটা একটু আমরা দেখি। দেয়ার টিউটর্স, তাদের টিউটর্সরা এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের জন্য তাদের শিক্ষকরা কি করে? এক্সারসাইজ দেয়। কি করে? তারা তাদের এক্সারসাইজ দেয়, মানে সেই এক্সারসাইজগুলো তাদের ব্রেইনের উপরে যেয়ে পড়ে। মানে এক্সারসাইজ বলতে মানে সেটাও স্যাররাও করিয়ে দেয়, সেটাও স্টুডেন্টরা সহজে করতে চায় না। এখন খেয়াল করো, দেয়ার টিউটর এক্সারসাইজ, তাদের টিউটররা কি করে? প্রশিক্ষণ দেয় তাদের ব্রেইনকে, স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এখন তাদের টিউটররা এক্সারসাইজ, প্রশিক্ষণ দেয় বা প্রশিক্ষণ করে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, তাহলে এখানে কি নাবোধক কিছু আসছে? তার মানে নাবোধক নাই, যেহেতু আমাদের ডু বা ডাস এগুলো কিছু আনতে হবে না। তাহলে এটাকে আলটিমেটলি কি? প্রেজেন্ট বুঝাইছে, রাইট? সো যেহেতু প্রেজেন্ট বোঝানো হয়েছে তাহলে এক্সারসাইজের সাথে কি এস বাই এস হবে না? আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস। এখন দেয়ার টিউটর্স কি? থার্ড পারসন
কি প্লুরাল, সিঙ্গুলার না কিন্তু, যার কারণে এক্সারসাইজ যেটা আছে সেটাই হবে এক্সারসাইজ, এক্সারসাইজ। ওকে, ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা একটু নেক্সটে যাব, সেটা হচ্ছে দেখো অ্যাস এ রেজাল্ট, অ্যাস এ রেজাল্ট ফলাফল স্বরূপ দা দে, এখানে হবে দে, দে হবে, হ্যাঁ না দেয়ার, দেয়ার হবে, হ্যাঁ। অ্যাস এ রেজাল্ট দেয়ার থিঙ্ক পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডেভেলপ, মানে কি যে ফলাফলে যে তাদের শিক্ষার্থীদের যে চিন্তা শক্তিটা সেটা কি করে না, উন্নতি করে না। কি করে না? উন্নতি করে না। কেন উন্নতি করে না? যদি সবই যদি টিউটর করে দেয়, এই যেমন ধরো তোমাদের এই লেকচার শিটটার পিছনে আমি কতটা সময় ব্যয় করছি দেখো। প্রথমত এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে লেকচার শিটগুলো করতে হয়, সাজাতে হয়, ডিজাইন করতে হয়, তারপর আবার তোমাদের এই যে ক্যামেরা সেটআপ ফেটআপ দিয়ে ক্লাস নিচ্ছি কত সময় ধরে। বাট তোমরা কি করো, জাস্ট একটু ক্লাসটা কেউ দেখো, অনেকে বেশিরভাগ শিক্ষার্থী আবার দেখো না, আবার দেখলেও নোট করো না, আবার একবার দেখলে ওখানেই শেষ, এরপর আর এটা নিয়ে আর প্র্যাকটিসও করো না। সো কেমনে তোমরা আগাবা, কেমনে তোমাদের উন্নতি হবে? অফকোর্স এতে কিন্তু উন্নতির কোনো সুযোগ নেই। তাহলে চলো আমি এই ভাবটা আসলে এখন থেকে কি হতে পারে দেখো, যে ফলাফল তাদের চিন্তা। এখন খেয়াল করো, থিঙ্ক কি ভাইয়া বলো তো? ভার্ব। বাট এটা কিন্তু মেইন ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব না, এটা খেয়াল করো, এইটা হচ্ছে ডেভেলপ হচ্ছে মেইন ভার্ব। এখন এটা দেখো যে দেয়ার থিঙ্ক অর্থাৎ তাদের যে চিন্তা শক্তি, পাওয়ারটা কি বলতো? নাউন, শক্তি। এই নাউনের আগে সবসময় কি বসে বলতো? অ্যাডজেক্টিভ বসে। আর আরেক ধরনের অ্যাডজেক্টিভ আছে যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, না তোমরা নাম শুনছো কিনা জানি না, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে থিঙ্কিং, থিঙ্কিং, থিঙ্কিং অর্থাৎ তাদের চিন্তা শক্তি, যে তাদের যে চিন্তা শক্তিটা আছে সেটাকে উন্নতি করে না। তাহলে এইটা হচ্ছে মূলত স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস হচ্ছে মূলত সাবজেক্ট, আর এইটা হচ্ছে তোমার একটা ফ্রেজের মতো বসছে, রাইট? সো যার কারণে এখানে থিংস বা শুধু থিঙ্ক দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে দিতে হবে কি থিঙ্কিং। কি দিতে হবে? থিঙ্কিং অর্থাৎ তাদের চিন্তা শক্তি কি করে না? উন্নতি করে না। তাহলে ডেভেলপ মানে কি? উন্নতি। আর যদি এখন নাবোধক আনতে চাই তাহলে কি আনতে হবে? নটকে আনতে হবে। আচ্ছা, নট। তো নটের আগে আমরা জানি নটকে আনতে হলে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে? নাই। কাকে আনবো? ডু বা ডাজকে আনবো। তো ডু আনবো না ডাজ হবে? ডাজ হবে কিসের ক্ষেত্রে? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, আর ডু হবে প্লুরাল হলে। তাহলে এই সাবজেক্টটা কি বলতো? প্লুরাল। তাহলে এখানে অফকোর্স ডু হবে। ঠিক আছে, ডু। তাহলে একটা জিনিস খেয়াল করো, ডু নট ডেভেলপ, দে, তার মানে অ্যাজ এ রেজাল্ট দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডু নট ডেভেলপ। ওকে, তা দে ড্যাশ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা হচ্ছে ভাষার কোনো ধরনের দক্ষতা নেই, বা তারা আসলে ভাষার সঠিক ব্যবহার কি করতে পারে না? করতে পারে না। সঠিক ব্যবহার কি করতে পারে না, অর্থাৎ তাদের কোনো ভাষার উপরে কি নেই? দক্ষতা নেই। ভাষাগত কি নেই? দক্ষতা নেই। যার কারণে তারা কোনো, যেমন এই দেখো, এটা একটা ইংলিশ, ইংলিশের ভাষাগত তোমাদের দক্ষতা আছে? নাই। তোমরা কিসের পিছিয়ে খুঁজো, ঘুরো? এই যে রাইট ফর্মস অফ ভার্ব, ভাই কয়টা রুলস পড়ান, স্ট্রাকচার পড়ান, আমরা এটাই পড়াই, আবার আমরা প্র্যাকটিস করাই। কিন্তু আমাদের শিখতে হবে কি? ভাষা। এই ভাষাটা তুমি যখন বুঝবা, জানবা, তখন তোমার 80% কাভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো তার মানে কি তাদের ভাষাগতই নেই। তাহলে এখানেও কিন্তু না আসছে, তার মানে কি? দে ড্যাশ, তাহলে না আসলে তো নট আসবে, আর এখানে হ্যাভ যেটা সেটা তো হবেই, রাইট? হ্যাভ যেটা আছে এটা তো হবেই, আর এখানে ডু নট ডেভেলপ হবে। তাহলে এখানে কি হবে? দে ড্যাশ, কি হবে বলো তো? দে হচ্ছে প্লুরাল, তাহলে ডু নেবো নাকি ডাজকে নেবো? অফকোর্স ডুকে নেবো। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে দেখো, দে সামটাইমস, তারা কিছু সময়, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ যেহেতু কিছু সময় বলছে, তার মানে এখানে এত নেগেটিভ বলার পর তো এটা বলবে না যে তারা সব ক্ষেত্রে ভালো করে, তার মানে কিছু ক্ষেত্রে তো ভালো অবশ্যই করে, তাই না? তো এই জন্য এটা কিন্তু এভাবেই বলা হয়েছে যে তারা কিছু ক্ষেত্রে কি করে? ভালো করে। তো এখন ভালো করা মানে কি? দে সামটাইমস ডু ওয়েল। এখন এখানে কি হবে? এটা কি নাবোধক বসছে নাকি হ্যাবোধক বসছে বলো তো? অফকোর্স হ্যাবোধক। তাহলে হ্যাবোধক বসলে এখানে কি নট আসবে? অফকোর্স না, নট কিন্তু আসবে না, আসার কোনো সুযোগই নেই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি হবে? মানে ডু যেটা আছে সেটাই হবে, ডু যেটা আছে কি সেটাই
হবে। বুঝতে পারছো? এটা অবশ্যই মাথায় রাখবা। এরপর পরেরটা দেখো, বাট ফর দিস, কিন্তু এটার জন্য দে ক্যান ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন, কিন্তু এটার জন্য তারা কি করতে পারে না বলো তো? এটার জন্য তারা কখনো, এই যে ক্রেডিট মানে কি, স্বীকৃত, যে তাদের নিজেদের কখনো স্বীকৃত দাবি করতে পারে না। কিন্তু এই যে একটু ভালো রেজাল্ট করছে, এটা কিন্তু তাদের বলতে পারবে না যে এটা আমি অনেক ভালো করছি এই জন্য পারছি না। অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে ভালো করছো, তুমি A+ পাইছো, ওই যে বলো না A+ পাইছে, জিজ্ঞেসে ভাইয়া বলো তো তুমি A+ পাইছো এটার ইংরেজি কি, তখন সে বলছে কি আই এম A+, মানে আমি হলাম A+। তো এই শিক্ষা নিয়ে তুমি যদি A+ পাও তাহলে হবে? তাহলে তো কি তুমি ওই সময় এই কথাটা বলে কি ওই ছেলেটা কি কৃতিত্ব নিতে পারবে যে আমি অ্যাকচুয়ালি পড়ে জেনে করেই ভালো রেজাল্ট করছি? অফকোর্স না। ঠিক আছে, অফকোর্স না, আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদের। ঠিক আছে, তার মানে তারা কি কোনো ধরনের কি দাবি করতে পারে না? নিজেদের যোগ্যতা দাবি করতে পারে না। তাহলে এখানে কি ক্লেম মানে কি? দাবি করা। তাহলে দাবি করতে পারে না, পারে না মানে কি? তাহলে কি হবে? আবার সেই নট আসছে, অর্থাৎ ডু নট ক্লেম, ডু নট ক্লেম, ডু নট ক্লেম। ওকে, ডু নট ক্লেম নো ক্রেডিট ফর দ্যার ওন। সো এরপরে খেয়াল কর, দিস রেজাল্ট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ। আচ্ছা, এই যে রেজাল্টটা আছে এটা কি তাদের ভবিষ্যতের জন্য কি ভালো করে? যারা A+ পেয়ে বলে আই এম A+, না, বলতে হবে কি আই গট A+, আই গট GPA 5, অর্থাৎ আমি GPA 5 পেয়েছিলাম, বা আই হ্যাভ গট GPA 5, রাইট? সো এই জন্য এখানে কি হবে যে এভাবে যদি চলতে থাকে তার পরবর্তী জীবনে তাকে কি করতে পারে না, এটা তাদেরকে সাহায্য করবে না। তারপরে দিস রেজাল্ট কি ক্যান নট হেল্প দেম, সাহায্য করতে পারবে না বা সাহায্য করবে না, তাই না? ক্যান নট হেল্প দেম। অথবা তোমার ডু নট, এখন এখানে ক্যান নট দিবা না, এখানে আমাদের যেহেতু প্রেজেন্টটা বসিয়েছে আমরা সেই অনুযায়ী বসাবো, এখানে মডাল ভার্ব নিয়ে আসা যাবে না। অর্থাৎ এটা তাদেরকে কি করে না, সাহায্য করে না পরবর্তী জীবনে। তা সাহায্য করে না আর করতে পারে না, দুইটা আলাদা জিনিস। তা করে না বললে তখন কি ডু বা ডাজ আসবে। তাহলে একটা বিষয় খেয়াল করো, দিস রেজাল্ট মানে কি এই রেজাল্ট, দিস কি সিঙ্গুলার না প্লুরাল? তা প্রথমত এখানে নট আসবে, রাইট? এখন এখানে আগে আসবে কি ডু অথবা ডাজ। এখন কাকে নিব দেখো, দিস কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, আর সিঙ্গুলার থাকলে অবশ্যই ডাজ আসে। ঠিক আছে, একদম ক্লিয়ার। একটু আমাকে কমেন্টে জানাও তো, দেখি তোমরা কে কত দূর করতে পেরেছো। চোখ দিয়ে লাগাইতে পারতেছি না। ক্লিয়ার ক্লিয়ার। নীল বলছে ডু নট প্রিপেয়ার, ওকে জি। মিম বলছে জি। নীলিমা ক্লিয়ার। ধানাঞ্জয় বলছে ইয়েস। অঙ্কননাথ ক্লিয়ার। রায়দ হোসেন রাকিব বলছে ক্লিয়ার, ওকে। নাজিফা বলছে হ্যাঁ স্যার, পানি পানি, হ্যাঁ একদম পানির মতো সহজ। ওকে, এরপরে গুড। আচ্ছা, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো সম্পূর্ণটা। আমি তাহলে নেক্সটে যাই, অনেকগুলো সলভ করবো আজকে। এই যে দেখো, আমাদের কিন্তু পড়াশোনা নিয়ে অত টেনশন নাই। টেনশন আছে? নাই, তোমাদের পড়াই। তারপরও ভাই আমরা যেটুকু ঘাটাঘাটি করি, যেটুকু সময়, সেইটুকুর অর্ধেক সময় তোমরা পড়ো না, অথচ যেখানে আমাদের থেকে ডাবল করা উচিত তোমার পরিশ্রম এখন। তো সেই বিষয়টা অবশ্যই তোমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে। চলো আমরা নেক্সটে চলে এসেছি, অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সো এটা নিয়ে এখন আলোচনা শুরু করবো আমরা। ধারাবাহিকভাবে কিন্তু আরও অনেকগুলো আছে, সেগুলোর দিকেও আমরা চলে যাব। ওকে, আর আগে একটু জানাও বিষয়টা বুঝতে পেরেছো কিনা। ইতিমধ্যে যেটা পড়িয়েছি, স্যার ক্যানের পরে ডু হয়। স্বপ্নের রাজকন্যা বলছে ক্যানের পরে ডু হয়। দেখো, ক্যানের পরে ডু হয় এটা রাইট, বাট ক্যান ডু হেল্প কখনো হয় না। দেখছো কখনো ক্যান ডু হেল্প কখনো হয়? হয় না। দেখো, একটা বিষয় তোমার আজ থেকে মনে রাখবা, ক্যান ডু, তুমি কি বলছো ক্যানের পরে হয়। দেখো, তোমাদের একটা ভুল ধারণা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি একটু হচ্ছে এসে যাচ্ছি। দেখো, কমেন্ট করছো অনেকে, স্যার নেটওয়ার্ক সমস্যা করতে না। আমাদের নেটওয়ার্ক ঠিক আছে, তোমার ওখানে সমস্যা করতে পারে ভাইয়া, ঠিক আছে? আমার এখানে নেটওয়ার্ক
সম্পূর্ণ ওকে। এখন দেখো একটা বিষয় দেখো, ক্যান ডু, তুমি কি বলছো ক্যানের পরে ডু বসে, হ্যাঁ ক্যানের পরে ডু বসে, বাট আমি তো হেল্প, ওখানে তো হেল্প আছে, তা আমি কি এটা দিতে পারি ক্যান ডু হেল্প? ক্যান ডু হেল্প না, কখনো দিতে পারবো না, এটা হচ্ছে ক্রস। কেন দিতে পারবো না? দেখো ক্যান হচ্ছে কি বলো তো মডাল ভার্ব না, তাহলে এটা যখন মডাল ভার্ব হবে তখন ডুটা হচ্ছে মেইন ভার্ব হয়ে যাবে। তাহলে দুইটা কি মেইন ভার্ব একসাথে বসতে পারে? অফকোর্স না, তোমার দিতে হবে হয় ক্যান ডু, হ্যাঁ হয় ক্যান ডু, না হয় কি ক্যান হেল্প, অথবা ডু নট হেল্প। দেখো এখানে কিন্তু ডু মেইন ভার্ব হিসাবে কাজ করছে, ওকে, আর এখানে কিন্তু ডু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? তো এই ছোট্ট একটা বিষয় আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি। চলো আমরা আবার এখানে চলে আসলাম, ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জান্নাতুল আরিফা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি তুমি মনে হয় নতুন যুক্ত হয়েছো, একটু ক্লাস অবশ্যই শেষ পর্যন্ত করবা। আমি দেখতেছি কারা কারা ক্লাস করছো 25 ব্যাচের, আমি 2-3টা ক্লাস এরকম দেখবো, বাট তোমরা যদি আবারও ঠিক একই রকম 2-1 জন আসো ক্লাসে, তারপর আর আসো না, তাহলে কিন্তু একই অবস্থা হবে, এরপর কিন্তু আর তোমাদের কোনো কথাই শুনবো না আমি। সো বি কেয়ারফুল সবাই। আচ্ছা এরপরে দেখো কোশ্চেন, দেখো ইট ইজ হাই টাইম, প্রথম আগে কি করব আমরা, পুরো প্যাসেজটা আমাদের পড়তে হবে, রাইট? সো পুরো প্যাসেজটা পড়ে আগে আমাদের বুঝতে হবে যে এটা আসলে কি বুঝিয়েছে এবং অর্থটা আমাদের ভালো করে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখো ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই ইউজ আওয়ার ব্রেইন, আমাদের ব্রেইনকে কি করবো আমরা ব্যবহার করব, হ্যাঁ, অ্যাবাউট দ্য কার্স অফ ডৌরি, অর্থাৎ কিসের উপরে? যৌতুক প্রথা, যৌতুকের অভিশাপের উপরে। অর্থাৎ এখনই সময় যৌতুকের অভিশাপ থেকে আমাদের কি করতে হবে, আমাদের মস্তিষ্ককে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, যে এটা থেকে দূরে থাকতে হবে। তা ইস্যুস অফ ডৌরি, অর্থাৎ যৌতুকের যে সমস্যাগুলো, হ্যাভ বি কনসিডারেড, এটি বিবেচনা করা হয়, ইন ভিউ অফ এ কান্ট্রিজ, মানে একটা দেশের অনুযায়ী, কি অনুযায়ী? একটা দেশের সোশিও ইকোনমিক, আর্থসামাজিক অনুযায়ী, কালচারাল সাংস্কৃতিক অনুযায়ী, পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস, রাজনৈতিক ধারা অনুযায়ী মূলত এই ডৌরি সিস্টেমটা মানে ইস্যুটা তৈরি হয়। তো এখানে ইউনাইটেড এফোর্টস, অর্থাৎ ঐক্য প্রচেষ্টা, মানে কি ঐক্য প্রচেষ্টা রিকোয়ার মানে প্রয়োজন, টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স অ্যাগেনস্ট ওম্যান, অর্থাৎ নারীদের বিরুদ্ধে যে সহিংসতা হয়, এই নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কি ইউনাইটেড এফোর্টস কি প্রয়োজন। স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট কাঠামো কি করতে হবে, আঁকতে হবে বা তৈরি করতে হবে, আপ টু ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে হবে। এনিওয়ে যাই হোক, এখানে একটা কমা হবে, বলে ফুল স্টপ হয়েছে। এনিওয়ে যাই হোক, উই ক্যান হোপ দ্যাট, আমরা আশা করতে পারি যে জৌরি কাম টু এন্ড ইন দ্য টাইম টু কাম, অর্থাৎ যৌতুকের যে বিষয়টা, এটা যেভাবে আসছে কিন্তু সময়ের সাথে সাথে এটা কি হবে, শেষ হয়ে যাবে, এটা আমরা কি করি, আশা করতে পারি। সো উই ডিয়ার টু হোপ, এবার আমরা আরও আশা করি যে, সো বিকজ, কারণ আওয়ার গার্লস আর বিং এডুকেটেড ডে বাই ডে, এটা আমরা আশা করতে পারি, এর কারণটা হচ্ছে আমাদের মেয়েরা দিন দিন কি হচ্ছে, শিক্ষিত হচ্ছে। অ্যান্ড প্যারেন্টস মেন্টালিটি, এবং পিতামাতাদের যে মানসিকতা আছে সেটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ হচ্ছে গ্রাজুয়ালি, ধীরে ধীরে। অ্যান্ড পিপল, এবং মানুষ, মোর কনসিয়াস, এবং মানুষকে ধীরে ধীরে পরিবর্তন বা সচেতন হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো সেন্টেন্সের অর্থ। এখন আমরা পার্ট বাই পার্ট পড়বো। একজনে কমেন্ট করেছে কি, আমি একটু পড়তে চাই। এখানে বলছে, শাহানুর ভাইয়া গ্রুপে শেয়ার কেন করেন নাই? গ্রুপে দেখছি না তো ভিডিওটা আমাদের গ্রুপে।
আচ্ছা ভাই, এইটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের ক্লাস। হ্যাঁ, তো তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের তো বেসিক গ্রুপে ক্লাস নিয়েছি ইতিমধ্যে, তাই না? সো যার কারণে আজকে হচ্ছে সলভ ক্লাসটা নিচ্ছি। এই জন্য এটা আমরা গ্রুপে দেইনি। কেন দেইনি? কারণ পরবর্তীতে হচ্ছে তোমার গ্রুপে দেনে আরও একটা কারণ আছে। হ্যাঁ, দেওয়া উচিত, বাট আমাদের হচ্ছে মূলত ক্লাস নিচ্ছে, তো সেই ফোরে হচ্ছে মূলত দেওয়া হয় না, এটাই। আর তোমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমি দিয়েছি, 26 ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমি কিন্তু এটা সাথে সাথে ক্লাস শুরু হওয়ার দিয়েছি। আগে তোমাদের গ্রুপে দিয়ে এবার 25 ব্যাচে দিয়েছি, বুঝতে পারছো? সো এটাই, একটু শেষ পর্যন্ত আশা করি তোমরা ক্লাস করবে, এটাই তোমাদের কাছে সবচেয়ে বেশি আমার অনুরোধ থাকবে। চলো আমরা এখন পার্ট বাই পার্ট এটা সলভ করব, ওকে? আর যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক, ওকে? প্রথমে আছে কি, ইট ইজ হাই টাইম। এখন এই সময় উই ইউজ আওয়ার ব্রেন, আমরা আমাদের কি করব, ব্রেনটাকে ব্যবহার করব। এখনই সময় কিসের কিসের কোন বিষয়ে ব্যবহার করব আমাদের ব্রেনটা, আমাদের মগজটা? অ্যাবাউট দ্য কার্স অফ ডৌরি, মানে যৌতুকের অভিশাপ সম্পর্কে। এখন এখানে কি বলছে, ইউজ বলছে। ইউজ হচ্ছে একটা ভার্ব। এখন আমাকে এখানে কি সঠিক ভার্ব বসাতে হবে। তোমাদের কিন্তু গত ক্লাসটাতে একটা রুলস পড়িয়েছি, স্ট্রাকচার পড়িয়েছি, যারা 25 ব্যাচ আছে তারা তো আগে করেছো। সেই স্ট্রাকচারটা ছিল এটা যে ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম, অথবা আই উইশ, অথবা আই ফ্যান্সি। আবার বলি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অথবা আই ফ্যান্সি, অথবা আই উইশ। এই চারটা ক্লোজ যদি কোনো সেন্টেন্সের সাথে দেখো, তাহলে পরবর্তী সেন্টেন্সটা, মানে এর সাথে লেগে থাকবে যে সেন্টেন্সটা বা ক্লোজটা, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর কিছু দেখার প্রয়োজন নাই, সেটা হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তা ইট ইজ হাই টাইম যেহেতু আছে, তাহলে মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তা পাস্ট ইনডিফিনিট কি, সেটা হচ্ছে এই সাবজেক্ট থাকবে এবং ভার্বটার পাস্ট ফর্ম হবে। তা ইউজের পাস্ট ফর্ম কি বলতো, ইউজড। ইউজের পাস্ট ফর্ম কি হবে, ইউজড। একদম ক্লিয়ার, চক্ষু বন্ধ করে কিন্তু তুমি আনসার করতে পারবা খুব ইজিলি ওয়েতে। ওকে, সো চলো আমরা তাহলে একটু নেক্সটে যাই। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, একটু কমেন্টে জানাবো অফকোর্স। এরপরে আসো দ্বিতীয়টাতে, দ্য ইস্যুস অফ ডৌরি, অর্থাৎ যৌতুকের যে সমস্যাটা আছে, হ্যাভ কনসিডারেড, এটি বিবেচিত হয় ইন ভিউ অফ কান্ট্রিজ সোশিও ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল সার্কামস্ট্যান্স অনুযায়ী। এখন আমাদের কি করতে হবে, এখানে সঠিক ভাবটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি দিয়েছে, ব্র্যাকেটে হ্যাভ দিয়েছে। এখন এই হ্যাভটা হবে কিসের উপর ডিফাইন করে, পুরো সেন্টেন্সটার উপর ডিফাইন করে, রাইট? আচ্ছা, তোমাদের একটা বিষয় কিন্তু আমি শিখিয়েছি, একটা বিষয় কি করেছি, শিখিয়েছি, সেটা হচ্ছে, এবং এটা ভালো করে মনে রাখো, মডাল ভার্ব। কি ভার্ব, মডাল ভার্ব। মডাল ভার্ব কি বলো তো? সরি, আমি একটু তোমাদের এটা একটু ভালো মতো দেখাই। মডাল ভার্ব প্রত্যেকটার সাথে কিন্তু আমি এক্সপ্লেনও করে দিচ্ছি, মানে প্রত্যেকটার সাথে তোমাদের স্ট্রাকচারও কিন্তু দেখিয়ে দিচ্ছি। মডাল ভার্ব প্লাস, মডাল ভার্ব প্লাস বিয়ন্ড, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ মডাল ভার্ব কোনটা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ought টু, ইউজ টু, হ্যাভ টু, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। এর সাথে কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাভ টু কিন্তু মডাল ভার্ব এক ধরনের, নিড টু কিন্তু মডাল ভার্ব, ought টু কিন্তু মডাল ভার্ব, ডের টু কিন্তু মডাল ভার্ব, আবার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডাল ভার্ব। ঠিক আছে? তো এই মডাল ভার্বের সাথে সর্বদা ভার্বের কি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু কিন্তু কিন্তুটা কি, সেটা হচ্ছে যে এই মডাল ভার্বের সাথে, এই মডাল ভার্বের সাথে যদি তোমার কি থাকে, টু থাকে, প্লাস টু। মডাল ভার্বের সাথে কি থাকে, টু থাকে, তাহলে টু থাকলে তাহলে কি হবে বলো তো? ও সরি টু থাকলে না, আমি একটু ভুল করেছি তোমাদের সাথে, একটু ভুল করেছি আমি। আচ্ছা, মডাল ভার্বের সাথে কি থাকলে, বি থাকলে, সরি, মডাল ভার্বের সাথে কি থাকলে, বি থাকলে, তাহলে পরবর্তী মূল যে ভার্বটা বসবে সেটা হবে ভি3 ফর্ম। সেটা হবে কি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তাহলে কি বলছিলাম, শুধু মডাল ভার্ব থাকলে সরাসরি প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, আর যদি মডাল ভার্বের সাথে বি থাকে তাহলে মূল ভার্ব কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। এটা কিন্তু 100% মাথায় রাখতে হবে।
তাহলে একটা বিষয় একটু খেয়াল করো ভাইয়া, এখানে তোমার হ্যাভ আছে, রাইট? সো এখানে তুমি দেখো, এখানে কি হ্যাজও হইতে পারতো, কিন্তু এখন এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে এটা নির্ধারণ করবে সাবজেক্টের উপর। দেখো এখানে বলতে ইস্যুস, ইস্যু মানে সমস্যা, আর ইস্যুস মানে অনেকগুলো সমস্যা, তার মানে এটা প্লুরাল, তাহলে হ্যাভ যেটা আছে ওটাই হবে। এখন এটার কোনো পরিবর্তন হবে কিনা দেখো, দেখো হ্যাবের পর স্বাভাবিকভাবে হ্যাবের পর কি হয় বলো তো? হ্যাবের পর স্বাভাবিকভাবে ভার্বের ভিথি ফর্ম হয় না, মানে পারফেক্ট টেন্স হয় না, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে তুমি যদি হ্যাভ দাও, কিন্তু তারপরে এই যে বি চলে আসে, কি চলে আসে? বি। বি আবার এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তোমার কি স্ট্রাকচার মিলে না। তাহলে আমরা জানি যে হ্যাভ টু হচ্ছে মূলত মডাল ভার্ব, বাট হ্যাভ কিন্তু মডাল ভার্ব না, হ্যাভ টু। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হ্যাভ টু। হ্যাভ টুর সাথে যখন আমাদের বি হবে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি এখানে বি না থাকতো তাহলে কি হইতো জানো? হ্যাভ টু কনসিডার হইতো, তখন কনসিডারেট হইতো না, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতো। ওকে, ক্লিয়ার বিষয়টা? তো এই ধরনের যত ধরনের প্রশ্ন আসবে আশা করছি তোমরা সুন্দর মতো আনসার করতে পারবা। চলো এরপর একটু নেক্সটে যাই। সেটা হচ্ছে ইউনাইটেড এফোর্টস, অর্থাৎ ঐক্য যে প্রচেষ্টা আছে এটা কি রিকোয়ার্ড, প্রয়োজন টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স অ্যাগেনস্ট ওম্যান, অর্থাৎ নারীদের বিরুদ্ধে যে সহিংসতা আছে এইটা বন্ধ করতে আমাদের ঐক্য প্রচেষ্টা কি প্রয়োজন, ঐক্য প্রচেষ্টা প্রয়োজন। এখন একটা বিষয় একটু ভালোভাবে আমাদের কিন্তু কি করতে হবে, বুঝতে হবে যে এখানে কি হবে ভার্বটা। এখন সঠিক ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে না। দেখো এখানে একটা খেলা আছে, তুমি রিকোয়ার এখানে পুরোপুরি রিকোয়ার দিতে পারো। কেন তুমি রিকোয়ার দেবা? তুমি দেখবা যে এই যে ভাই ইফোর্টস আছে, তার মানে এটা কি প্লুরাল, তার মানে রিকোয়ার যেটা আছে ওইটাই দিয়ে দিতে পারো, কিন্তু না, আনসার ভুল হবে। আবার তুমি যদি রিকোয়ার্স দাও তাও আনসার ভুল হবে। তাহলে সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা তোমাদের দেখাচ্ছে। দেখো এই সেন্টেন্সটার মধ্যে একটা বিষয় লক্ষ্য করছো যে এইটা হচ্ছে কি বলতো ভাইয়া? সাবজেক্ট, আর এইটা হচ্ছে কি ভাইয়া? ভার্ব। এখন একটা বিষয় খেয়াল করো, এই সাবজেক্টটা কি আসলে ভার্বের কাজ করছে বা করতে পারে? একটু বাংলা করে দেখো তো, যে ইউনাইটেড প্রচেষ্টা প্রয়োজন, তো এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা কাদের? আমাদের, মানুষদের। এখন তার মানে কি এই সাবজেক্টটা ক্রিয়ার কাজ করতে পারে না, এই সাবজেক্টটার কাজ কি করছে? হয় অবজেক্ট বা অন্য কেউ, সেন্টেন্সের মধ্যে নাও থাকতে পারে, অন্য কেউ কে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, মানে আমাদের ঐক্য প্রচেষ্টা প্রয়োজন। বাট এখানে যদি বলা হইতো এভাবে যে আওয়ার রিকোয়ার, তখন কিন্তু আর রিকোয়ার যেটা ওইটাই হইতো। বাট এটা যখন সাবজেক্টটা যখন ভার্বের কাজ করলো না, তখন এই ভার্বটা পেসিভ ফর্ম হয়ে যাবে। কি ফর্ম হয়ে যাবে? পেসিভ ফর্ম। আমরা জানি তার মানে এটা এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা পেসিভ করব তখন কি আসে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টটাকে অবজেক্ট আনতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে যেহেতু সাবজেক্ট করে নাই, তার মানে কি আসবে? মূল যে ভার্বটা আসে এটার সাথে কি ডি হবে, রিকোয়ার্ড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এর আগে কি লাগবে? অ্যাম ইজ আর লাগবে। এখন অ্যাম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? দেখো যারা পেসিভ অ্যাক্টিভ মানে তোমার এইটা পড়ছো ভালো করে, তারা বিষয়টা অ্যাক্টিভ পেসিভটা খুব সুন্দর মতো বুঝতে পারবা। তো তার মানে এটা দেখো ইফোর্টসটা মানে প্লুরাল, যার কারণে এখানে আর হবে। তার মানে কি? আর রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড। ক্লিয়ার? একটু আমাকে জানাও। এরপরে দেখো পরবর্তীটা একটু আমাদেরকে একটু বুঝতে হবে যে অ্যাজ আ স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক অবশ্যই কি করতে হবে? আঁকতে হবে আপ টু ইমপ্লিমেন্ট, এবং সেটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। একটি নির্দিষ্ট হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও আমাকে, নির্দিষ্ট একটা কি করতে হবে? পরিকল্পনা করতে হবে এবং আঁকতে হবে, সেটার বাস্তবায়ন করতে হবে। এখন দেখো এই যে একটু আগে তোমাদের একটি প্যাসিভের কথা বললাম, দ্বিতীয় সেন্টেন্সটা তো কিন্তু একই ঘটনা ঘটছে। কিরকম? এখানে মূল ভার্বটা কি? ড্র মানে কি? আঁকা বা পরিকল্পনা করা। তো এই ভার্বের সাবজেক্ট কোনটা বলো তো ভাইয়া? আই স্পেসিফিক ফ্রেম, এটা হচ্ছে সাবজেক্ট। এখন স্পেসিফিক ফ্রেম সে কি আঁকতে পারে না? আঁকবে কে? বা এটা হচ্ছে গঠন করবে কে? মানুষ করবে।
আমরা করব, সেটা কি সাবজেক্টে আছে? নাই। তাহলে সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? করে নাই। তাহলে কি হবে? এটা প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ হবে। তো যেহেতু এটা প্যাসিভ হবে, তাহলে এটা আমাদের কি করতে হবে বলো তো? এটা কি প্রেজেন্ট টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো হবেই এবং অ্যাম ইজ আর নিতে হবে। আর অ্যাম ইজ আরকে আবার কি বলি আমরা? বি ভার্ব বলি। তুমি চাইলে এখানে বিও দিতে পারো, বি ড্রাউন। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো? ড্রাউন। অর্থাৎ একটা বিষয় একটু দেখাই আমরা। ড্রা হচ্ছে কি, আমি একটু মুছে দিই, এটা সবাই আশা করি নোট করতেছো। ড্রা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে কি জানো? ড্রিউ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাউন। ওকে, সেটা মনে রাখবা। তাহলে কি হবে? অথবা তুমি ইজ ড্রাউনও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি ড্রাউন, অর্থাৎ অবশ্যই আঁকতে হবে। তো আঁকতে হবে ইংরেজিতে তোমার বিটা দেওয়াটা একটু বেশি ভালো হয়। এরপরে খেয়াল করো, আপ টু ইমপ্লিমেন্ট এবং বাস্তবায়ন করতে হবে। বলো তো এটাও কি একটা ভার্ব না? ভাইয়া এই ভার্বটাও কি এই সাবজেক্টে করতে পারে, বাস্তবায়ন করতে পারে? একটা ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই সাবজেক্ট কি ভার্বের কাজ করতে পারে? অফকোর্স না। তাহলে ভার্বের কাজ কি করছে? অন্য কেউ করছে। তার মানে এই ভার্বটাও প্যাসিভ ফর্মে হবে। এই ভার্বটা কি ফর্মে হবে? প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ইমপ্লিমেন্টেড। এখন এর আগে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? অ্যাম ইজ আর অথবা বি। তাহলে বাস্তবায়ন করতে হবে, তা সেক্ষেত্রে আমরা বি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তা বি, আমি যদি একটু পুরোটা লিখি, ইমপ্লিমেন্টেড, বি ইমপ্লিমেন্টেড। ওকে, তার মানে এটা ক্লিয়ার। এরপর আমরা একটু নেক্সটে যাব। এনিওয়ে, যাই হোক, উই ক্যান হোপ দ্যাট, আমরা আশা রাখতে পারি যে ডৌরি কাম টু দ্য এন্ড ইন দ্য টাইম অফ কাম। অর্থাৎ কি বলতো? এই যৌতুকটা শেষের পথে চলে আসবে, মানে শেষ হয়ে যাবে, শেষ পথে আসবে। ইন দ্য টাইম অফ কাম মানে সময়ের সাথে সাথে কি এটা শেষ হতে থাকবে। তাহলে এটা কি বলছে? আমাদের আশা। যখন আমরা দেখবো উই ক্যান হোপ, আমরা যদি বলি আমার আশা সে আসবে, আমার আশা সে খাবে, আমার আশা সে আমাকে ভালোবাসবে, আমার আশা সে আমাকে গিফট করবে, তার মানে কি সব কিন্তু যখন আশা বলি তখন সেটা কি ফিউচারকে ইঙ্গিত করে। তাহলে এখানেও কি তাহলে ব্যতিক্রম হতে পারে? অফকোর্স নট। আশা মানে ফিউচার, ওকে, হোপ মানে ফিউচারকে নির্দেশ করবে। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার হবে, যে উই ক্যান হোপ দ্যাট ডৌরি উইল কাম। ডৌরি কি উইল কাম মানে আসবে, টু দ্য এন্ড মানে শেষের দিকে। ঠিক আছে, তাহলে উইল কাম হবে। ওকে, ক্লিয়ার। এরপরে খেয়াল করো যে উই ডেয়ার টু হোপ সো দ্যাট, উই ডেয়ার টু হোপ অর্থাৎ আমরা কি করি? আমরা এটাও আশা করি। তাহলে আমরা আশা করি, উই ডেয়ার টু হোপ যেটা আছে সেটাই হবে। কেন হবে? দেখো, আমরাও আশা করি তাই, তাই। তাহলে উই কি বলো তো? প্লুরাল। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, তার মানে এস বাই এস হবে না, তার মানে হোপ যেটা আছে সেটাই হবে। তা এখানে কিন্তু এটা বলা যাবে না আমরা আশা করতে পারি না, তখন হয়তো ডু নট হোপ। বাট এখানে সেটা হলে কিন্তু বাক্য মানে অর্থটা ঠিক থাকবে না। তার মানে কি আমরা আশা করি, সো বিকজ, কারণ আওয়ার গার্লস, আমাদের মেয়েরা, আর বিং এডুকেট, আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে। আচ্ছা বলো তো, এডুকেট অর্থ কি? এডুকেট অর্থ কি বলো তো? শিক্ষা নেওয়া, এডুকেট। আর এডুকেটেড মানে কি? শিক্ষিত। তার মানে অর্থ অনুযায়ী কি হয়? শিক্ষিত নারী। তাহলে এখানে কি হবে বলো তো? আর বিং এডুকেটেড, অর্থাৎ আমাদের শিক্ষিত নারীরা কি? শিক্ষিত হচ্ছে ডে বাই ডে মানে প্রতিনিয়ত। অ্যান্ড প্যারেন্টস মেন্টালিটি চেঞ্জ গ্রাজুয়ালি মানে কি? ধীরে ধীরে। তার মানে কি? যে পিতামাতাদেরও যে মানসিকতা ধীরে ধীরে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা জানি কোনো কিছু অনবরত হতে থাকছে এরকম যদি বোঝায় বর্তমানে, তাহলে সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে একটা বিষয় একটু আমাদের ভালোভাবে মানে মনোযোগ রাখতে হবে, সেটা হচ্ছে যে পরিবর্তন হচ্ছে। তাহলে কি? আর বিং, এখানেও কি আসবে? প্যারেন্টস মানে অনেকগুলো পিতামাতা বোঝানো হয়েছে, প্যারেন্টস এস আছে সাবজেক্টের সাথে, তাই আমাদের কি হবে? আর বিং। এখানেও কিন্তু আর বিং হবে, আর বিং চেঞ্জড, পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, আর বিং চেঞ্জটা কিন্তু চেঞ্জড ভি3 ফর্ম হয়ে যাবে। কেন ভি3 ফর্ম হয়ে যাবে? দেখো, এটা হচ্ছে প্রথম কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এসছে, আর চেঞ্জটা প্যাসিভ ফর্মে আসবে, যেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখানে কি দেখো যে সাবজেক্টটা কোথায়? যেমন প্যারেন্টসদের মেন্টালিটি, তাই না?
তো প্যারেন্টসদের মেন্টালিটিটা, প্যারেন্টসটা হচ্ছে অটোমেটিকলি কি চেঞ্জ করতে পারে? অফকোর্স না। এটা হচ্ছে কি, আমাদের যত দিন যায়, আমরা যত আসলে সচেতন হই, যত আমরা শিক্ষিত হই বা যত আমরা শিক্ষার অনুশাসনে থাকি, তখন এটা আস্তে আস্তে পরিবর্তন হয়। তো এই জন্য এটা কি চেঞ্জড হবে, আর বিং চেঞ্জড গ্র্যাজুয়ালি। পিপল ড্যাশ মোর কনসিয়াস, তার মানে কি, দেখো মেয়েরা আস্তে আস্তে এডুকেটেড হচ্ছে, প্যারেন্টসদের মেন্টালিটি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, চেঞ্জড, এবং মানুষদের সচেতনতা আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই রকমের কিন্তু সেন্টেন্স হবে, দ্যাট পিপল আর বিং। তো এভাবে কিন্তু প্যাসেজে যখন একটা ধারা বহন করে না, ওই ধারা অনুযায়ী দিতে হয়, ঠিক আছে। যদি এটা একটা গল্প বলতো, তাহলে গল্প মানেই হচ্ছে কি অতীতকাল, তাহলে সব প্রায় কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়তো, ঠিক আছে। তো আর বিং এখানে কি বলা হয়েছে দেখো, আর বিং, বি এর পরিবর্তে কি হবে, বিং, বি এর পরিবর্তে বিং। আর এখানে দেখো আর বিং দিছে, বাট চেঞ্জটা তো তুমি ফালাই দিতে পারবে না, তাই না? এখানে চেঞ্জড হয়েছে। আর আর বিং মোর কনসিয়াস। ওকে, তো এখন একটু আমাকে জানাও তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো, আমি একটু দেখতে চাই। আমি 1 মিনিট একটু দেখবো তোমাদের কমেন্টসগুলো। আমি 2টা অলরেডি বুঝিয়েছি, অ্যান্ড সেটা একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। বাহ, কতজন ক্লাসে যুক্ত হয়েছিল, এখন কতজন আছে? এডুকেটেড, রাইট। ধনঞ্জয় সঠিক অ্যান্সার করেছো। অদ্রিতা, লাবণ্য, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো একটু সবাই জানাও, তারপরে এখনই আবার নতুন আরেকটা টপিকে যাব। তার আগে একটু সবাই আমাকে জানাও। কারণ আমি সন্ধ্যায় একটা ক্লাস নিয়েছি, আবার দিনে যে কতটা পরিমাণ আসলে জার্নি গিয়েছে, তার মধ্যে থেকেও কিন্তু আজকে তোমাদের 2টো ক্লাস করাচ্ছি অলরেডি। 26 ব্যাচের জন্য একটা, আবার এখন ইংলিশের। সো যাই হোক, ওটা কিছু না। তোমরা যদি উপকৃত হও এবং আমার কষ্টটার যদি এটা বুঝো এবং সে অনুযায়ী একটু প্র্যাকটিস করো, তাহলে অফকোর্স ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্টে জানাও তোমরা পুরোপুরি আসলে বিষয়টা বুঝতে পেরেছো কি না, আমাকে একটু জানাও সবাই। ওকে, ক্লিয়ার। অঙ্কন, দেবনাথ, একটু সবাই জানাও আমাকে। এখন আমার নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমি একটু পানি খেয়ে নিচ্ছি এর মধ্যে। সাব্বির হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হয়তো নতুন, বাট সবাই দ্রুত। আর ক্লাসটা কি তোমরা শেয়ার করছো? তো সবাই একটু ক্লাসটা শেয়ার করবে ইনশাল্লাহ। নেক্সট আরেকটা আমি নেক্সট মডেল টেস্টটা আবার শুরু করবো এখনই। তার আগে একটু সবাই জানাও কতটা বুঝতে পেরেছো এবং ক্লিয়ার কিনা, ঠিকঠাক মতো, বা তোমাদের প্রশ্ন থাকলে সেটাও জানাও, যে ভাইয়া ওই নিয়মটা এভাবে হলো কেমনে, ওইটা যদি একটু বলতেন। এই ধরনের যদি প্রশ্ন থাকে বা কোনো কিছুতে ক্লিয়ারের সমস্যা থাকে, সেটা একটু আমাকে জানাতে পারো এখনই। হ্যাঁ, ওকে। এমএসটি নাজিম বলছো যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হোসেন, জি স্যার। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার স্যার, দেরি হয়ে গেল। ওকে, সমস্যা নেই সাব্বির, ক্লাস করতে থাকো। এখন আবার নতুন আরেকটা শুরু করব, মডেল টেস্ট। তো ক্লাস শেষে বাকি প্রথমগুলো দেখে নিও। ওকে ভাই, আমার আনসার ঠিক আছে। ওকে ধনঞ্জয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আবার শুরু করব পরবর্তীটা নিয়ে। ওকে, সব মিলে আজকে প্রায় 4 ঘন্টা 3 ঘন্টা প্লাস ক্লাস হবে। আমার এই ক্লাসটা না, মানে আগে একটা, সরি ক্যামেরাটা চলে গিয়েছে, ক্যামেরাটা এখনই চলে আসবে। ও শিট। ওকে, সবাই একটু থাকো কয়েকটা সেকেন্ড, আমাদের ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গিয়েছে। আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, সবাই একটু ওয়েট করো। ওকে, আশা করছি তোমরা এখন হয়তো দেখতে পাচ্ছ। ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ।
জান্নাতুল আরিফা আক্তার বলছে একটুক্ষণ আগে ঝাপসা, কিন্তু এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপু। সবাই একটু ক্লাসে থাকবা, ওকে? তো চলো আমরা নেক্সটে যাব, নেক্সট টপিকে। তার মানে দুইটা পড়াইছি, দুইটা পড়ানো শেষ আলহামদুলিল্লাহ। এভাবে যদি তোমরা বেশি না 20 মানে মোটামুটি 10 থেকে 20টা শেষ করতে পারো, তাহলে তোমরা কিন্তু 100% মানে যারা হচ্ছে অনেক ভালো করতে পারে, আগে থেকে বেসিক ভালো থাকবে, তারা 5-এ 5 পাবা, আর আননাইলেও তোমাদের হচ্ছে 4 থাকবে। হ্যাঁ, চলো আমরা একটু নেক্সটে যাব। এখানে আনসার দেওয়া আছে যদিও, বাট আচ্ছা, এটা শেষ করলাম, এটা শেষ করলাম। অ্যান্ড আমি একটু ওকে, চলো আমরা এখন নতুন একটা টপিকে চলে আসলাম। এটা একটা বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ড এসেছিল 2019 সালে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। দেখো, তাহলে আমরা দেখি একটু আগে কি করব। আমরা প্রথমত এই ফুল প্যাসেজটা তোমাকে পড়তে হবে, কি অর্থ বহন করছে, গল্প বুঝিয়েছে না থিওরিটিক্যাল বুঝিয়েছে, এটা কোন টেন্স অনুযায়ী অ্যাকচুয়ালি ভার্বগুলো হবে সেটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কি পাস্ট অনুযায়ী হবে নাকি প্রেজেন্ট অনুযায়ী হবে সেগুলো। দেখো, প্রথমে আছে কি, আ পুর ম্যান ওয়াজ, সরি আমি একটু এটা চেঞ্জ করে নিচ্ছি। আ পুর ম্যান ওয়াজ once put in jail। হ্যাঁ, অর্থাৎ একটা গরিব লোককে, যাকে কিনা কি করা হয়েছিল, জেলে রাখা হয়েছিল। যদিও হি ডু নো রং, যদিও সে কোনো কি করেনি, অপরাধ বা ভুল করেনি। আফটার এ লং টাইম, অনেক বছর পরে, দ্য কিং অফ দ্য স্ট্রেট, অর্থাৎ ওই রাষ্ট্রের রাজা, ভিজিট দ্য জেল, তিনি কি করে, জেলে হচ্ছে মানে ভিজিট করতে আসে। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং লোকটি তাকে বলেছিল যে দ্যাট, যে হি ওয়াজ ইনোসেন্ট, তিনি নিরীহ, তিনি নিরাপরাধ। বাট আ কেস, কিন্তু তার বিরুদ্ধে যে কেসটা বা যে অভিযোগটা, সেটা ফাইলস অ্যাগেনস্ট হিম, যেটা তার যে মানে আ কেস, কিন্তু একটা কেস যেটা কি তার বিরুদ্ধে ফাইল করা হয়েছে। ঠিক আছে, মানে এখানে যেটা হয়েছে যে ও বলছে যে রাজাকে বলছে আমি নিরীহ, কিন্তু একটা কেস আমার বিরুদ্ধে ফাইল করা হয়েছে বা করা হয়েছে বাই সাম অফ হিজ এনিমিজ, মানে তার কিছু শত্রুদের দ্বারা, মানে এটা হয়েছে তার কিছু শত্রুরা এটা করেছে। তো দ্য কিং এনকিউর প্রাইভেটলি, অর্থাৎ রাজা কি করে, মানে ব্যক্তিগতভাবে এটা কি করে, এনকিউর করে, অর্থাৎ এটা অনুসন্ধান চালায়। অ্যান্ড ফাইন্ড, এবং খোঁজে, দ্যাট ইট ওয়াজ ট্রু, হ্যাঁ এটা সত্যি, অর্থাৎ জেল যে গরিব লোকটার কথা সত্য। হি বলতে কে, রাজা। হি গেভ দ্য ম্যান, সে মানুষকে দিয়েছিল, সেই লোকটাকে, অর্থাৎ রাজা সেই লোকটাকে সাম মানি, কিছু মানি দিয়েছিলেন। অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করে দেয়। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সে সোজাসুজি মার্কেটে চলে যায়। ওকে, ইন এ শপ, একটা দোকানে, দেয়ার, অর্থাৎ সেখানে একটা দোকানে যায়। অ্যান্ড ওয়াইল্ড বার্ডস, এবং পোষা পাখি, কি পাখি বলতো, যে বন্য পাখি আছে, সে বন্য পাখি কিপ ইন কেজেস ফর সেল, অর্থাৎ সেই দোকানে বন্য পাখিদের কি বিক্রির জন্য খাঁচার মধ্যে রাখা ছিল। হি সেড টু দ্য শপকিপার, তিনি দোকানদারকে বলেছিলেন, আই উইশ, আমার ইচ্ছা, টু বাই অল দ্য বার্ডস, আমার ইচ্ছা আমি সকল পাখি কিনব, অফ ইয়োর শপ, মানে আপনার দোকানের। সো দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন্ড, অর্থাৎ এই পাখিগুলো নিরপরাধ, মানে অবিচারভাবে তাদেরকে কি করা হয়েছে, ইমপ্রিজন্ড করা হয়েছে, খাঁচায় বন্দি করা হয়েছে। অ্যান্ড আই লাইক টু, এবং আমি চাই, সেট দেম ফ্রি, এবং আমি চাই তাদেরকে মুক্ত করে দিতে।
তার মানে প্রথমত তোমরা কিন্তু ঘটনাটা বুঝতে পেরেছো, রাইট? কি বুঝছো? প্রথমে হচ্ছে অর্থটা তো বুঝতে হবে। অর্থটা বুঝে আমরা এইটা বুঝলাম যে এটা কোনো থিওরিটিক্যাল পয়েন্ট না। আচ্ছা না, যে আমাদের ব্রেন নিয়ে একটা লেখা, নিউজ পেপার নিয়ে একটা লেখা, এগুলো কি প্রেজেন্ট টেন্সে হয় স্বাভাবিকভাবে। একটু আগে যেটা দিলাম স্টুডেন্টদেরকে নিয়ে লেখা, বাট এটা কিন্তু একটা গল্প। আর গল্প মানে কি? পাস্ট টেন্স। তার মানে তোমার ম্যাক্সিমাম ভার্বই হবে পাস্ট, এটা প্রথম মাথায় রাখবা। এখন সে অনুযায়ী, অর্থাৎ এই পুরো অর্থ অনুযায়ী তুমি যদি চিন্তা করো মজ্জাগতভাবে, তখন কিন্তু সঠিক ভার্বগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। চলো আমরা সেগুলো বের করি এখন। ওকে, তা প্রথমে বের করব, প্রথমে শুরু করব কি দিয়ে? ফার্স্টেরটা দিয়ে। ওকে, তাহলে প্রথম পাঁচটা কিন্তু আমরা মাথায় নিয়ে ফেলেছি। কেন? কারণ এটার গল্প। তাহলে দেখো, আ পুর ম্যান ওয়াজ ওয়ান্স, অর্থাৎ একটা, আবার প্রথম থেকে শুরু করলাম, মানে এখন অর্থ বের করব, মানে উত্তর বের করব, যে একটা গরিব মানুষ ওয়াজ ওয়ান্স, একদা পুট ইন জেল, যাকে কি করা হয়েছিল? জেলে রাখা হয়েছিল। এখন পুট মানে কি? রাখা। এটা কি ফর্ম বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? পুট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সেটাও কিন্তু পুট। অর্থাৎ পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তিনটা ফর্মে কিন্তু পুট 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 হবে। ঠিক আছে? ওকে, সো তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে ভার্বটা তার মানে কি? মনে করো এখানে প্রেজেন্ট, মূলত ব্র্যাকেটে কিন্তু ভার্ব যেটা দেয় সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে দেয়, মানে বেস ফর্মে দেয়। তাহলে আমার এখানে কি লাগবে? পাস্ট ফর্ম লাগবে। তা পুটের পাস্ট ফর্ম কি? পুটই হবে। খুবই সহজ, এটা দেখবো অনেক সহজ একটু সামনে গেলেই। দ্বিতীয়টা দেখো, অলদো, যদিও, হি ডু নো রং, যদিও সে কোনো ভুল করেনি। এখন এটা কি ভুল? এটা কি অতীতের কথা বলছে না? ভুল করেনি। তা ডু মানে কি? করা। তা অতীত মানে কি? পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট কি? হি। তা ডু এর পাস্ট ফর্ম কি বলো তো? ডিড। ডু এর পাস্ট ফর্ম ডিড। একদম ইজি, পানির মতো। এরপরে দেখো, আফটার আ লং টাইম, অনেক বছর পরে, দ্য কিং অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের যে রাজা আছে, রাষ্ট্রের যে রাজা আছে তিনি কি করছিল? ভিজিট করতে এসেছিল জেলে। তা এটা কি অতীত না? তা ভিজিট মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট আমার লাগবে কি? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভিজিটের পাস্ট ফর্ম কি বলো তো? ভিজিটেড। ভিজিটেড। একদম ইজি, দেখবা সবকিছু। ওকে, গেল। এবার আমরা একটু সামনে যাই। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং তাকে লোকটি বলেছিল, মানে রাজা যখন ভিজিট করে জেলে যায় তখন লোকটি তাকে বলেছিল যে হি ওয়াজ ইনোসেন্ট, তিনি নিরীহ, বাট আ কেস ফাইল অ্যাগেনস্ট হিম, কিন্তু একটা কেস করা হয়েছিল কি? তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ এনিমিস, অর্থাৎ তার শত্রুদের দ্বারা। এখন একটা বিষয় খেয়াল করো তো, এই ফাইল কি? ভার্ব না? ফাইল করা মানে কি? কেস করা। তাই এই কেসটা করছে কে? এখানে সাবজেক্টটাকে? হি না? হি সাবজেক্ট না? তাহলে হি কি ফাইল করছে? হি কি? হি বলতে কাকে বোঝানো হয়েছে? গরিব মানুষটা। তা গরিব মানুষটাকে নিজে নিজের নামে কেস করছে না? কেস করছে কে? শত্রু। এখন সাবজেক্ট কি তাহলে এই ফাইলের কাজ করছে? না। তার ফাইলের কাজ করছে কে? অবজেক্ট করছে। তার মানে সাবজেক্ট যদি ফাইলে মানে ভার্বের কাজ না করে তাহলে সেটা কি হবে? প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে কি হবে? দেখো, এটা কি? প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? এটা কি টেন্সে আছে বলো তো? প্রেজেন্ট টেন্সে আছে ধরো। তো এটাকে আমরা পাস্ট টেন্সে নিব না। আমরা জানি প্রেজেন্ট থাকলে অ্যামিজার হয়, প্রেজেন্ট ইনফিনিট থাকে, বাট এটা কোন টেন্সে নিব আমরা? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। কেন? বিকজ এটা গল্প, এটা অতীতকে বোঝানো হয়েছে, অতীতকে বোঝানো হয়েছে। আর আমরা জানি পাস্ট ফর্মকে, পাস্ট ইনডিফিনিটকে যখন আমরা প্যাসিভ করব তখন কি করব? সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ অথবা ওয়ারকে নিব। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়ার হবে, তারপর মূল ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাকি অংশ, বাই প্লাস বাকি অংশ এটা। তাহলে এখানে কি হবে? যে হি, এটা কি সিঙ্গুলার না? যার কারণে এখানে ওয়াজ হবে, ওয়াজ। তা আর ফাইলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ফাইলড, FILED, ফাইলড। ওকে, ক্লিয়ার? আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু আমাকে কমেন্টে জানাও। ফাইলড। ওকে, খুবই সহজ। এরপর আমরা একটু সামনে যাই। দ্য কিং ইনকিউর প্রাইভেটলি, অর্থাৎ কিং কি করে? ব্যক্তিগতভাবে তিনি তদন্ত করেছিলেন।
ব্যক্তিগতভাবে কি করছিলেন? তদন্ত। তাহলে মানে কি এটাও পাস্ট টেন্স। তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি হবে? পাস্ট ফর্ম হবে। তাহলে ইনকিউরড এর পাস্ট ফর্ম কি বলো তো? ইনকিউরেড। আমি একটু এখানে লিখতেছি উত্তরটা, কারণ এখানে স্পেস নাই। অর্থাৎ এখানে ডি হবে জাস্ট, ইনকিউরেড। আবার আমি ভালো মতো একটু লিখে দিই, ইনকিউরেড। ঠিক আছে? প্রাইভেটলি অ্যান্ড ফাইন্ড হিম ইট ওয়াজ, এবং তিনি খুঁজে পেয়েছিলেন যে এটা সত্য। ইট ওয়াজ ট্রু, এটা সত্য ছিল। তার মানে কি? এটা পাস্ট ফর্ম হবে ভার্বের। ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড। ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড। এরপরে দেখো, হি ড্যাশ গিভ দ্য ম্যান, অর্থাৎ সে কি লোকটিকে দিয়েছিল কিছু টাকা অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করে দেয়। অর্থাৎ তাকে কি করেছিল? কিছু টাকা দিয়েছিল। হি গেভ। তার মানে কি? গিভ কি প্রেজেন্ট ফর্ম আছে, বাট আমার লাগবে কি? পাস্ট ফর্ম। তাই গিভের পাস্ট ফর্ম কি বলো তো? গেভ। গেভ, GAV, গেভ। অর্থাৎ হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, তিনি সরাসরি মার্কেটে চলে গিয়েছিলেন। ইন এ শপ, একটা দোকানে। দেয়ার অর্থাৎ সেখানে একটা দোকানে। অ্যান্ড ওয়াইল্ড বার্ডস, বন্য প্রাণী, কিপ ইন কেজেস ফর সেল, এবং বন্য প্রাণীগুলোকে কি করা হয়েছিল বলো তো? সেখানে রাখা হয়েছিল। এখানে তুমি কি দেবা? কিপের পাস্ট ফর্ম কি? কিপ্ট। বাট তুমি কি এখানে কিপ্ট দিবা? শুধু কিপ দেওয়া যাবে না, তাহলে ভুল হবে। কেন ভুল হবে? দেখো, সেন্টেন্সটায় কিপ মানে কি? রাখা। কোথায় রাখছে? খাঁচার মধ্যে। তা কিপ এবং ভার্ব, তাহলে ভার্ব এটার সাবজেক্টটা কে? বার্ডস। তা ভার্ব কি? মানে সাবজেক্ট কি? ভার্ব মানে সরি সাবজেক্ট হচ্ছে কি? বার্ডস মানে পাখি। তা পাখি নিজেকে কি খাঁচার মধ্যে রাখতে পারে? অফকোর্স না। তাহলে এই কিপ রাখছে কে? কিপ রাখছে কে? দোকানদার রাখছে। বাট সাবজেক্ট কে? পাখি। তার পাখি কি ভার্বের কাজ করছে? করে নাই। আর যখন সাবজেক্ট ভার্বের কাজ করবে না তখন কি? প্যাসিভ। তাহলে প্যাসিভ। আর এবং এখানে কি সেন্টেন্সটা কি ধরতে হবে আমাদের? কারণ যেহেতু এটা গল্প, তাই আমাদের এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ধরতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা ধরি, তাহলে কি হবে বলো তো? তোমরা একটু জানাতে পারো আমাকে। পাস্ট ইনডিফিনিট যদি ধরি তাহলে কি হবে? ওটাকে প্যাসিভ করতে গেলে প্রথমত ওয়াজ ওয়ার আসবে, দ্বিতীয়ত হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? দেখো, এখানে কি ওয়াজ হবে না ওয়ার? বার্ডস মানে অনেকগুলো পাখি, তাই ওয়ার হবে। ওয়ার কিপ্ট, আর পাস্ট ফর্ম কিন্তু কিপ্ট। পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু কিপ্ট, অর্থাৎ কিপ্ট। ওকে? তো আশা করছি তোমরা এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, রাইট? এরপরে দেখো যে হি সেড টু দ্য শপকিপার, এবং সে শপকিপারকে বলেছিল, আই উইশ, আমার ইচ্ছা, টু বাই অল দ্য বার্ডস ইউর শপ, মানে তোমার দোকানে সকল পাখিকে কিনে ফেলতাম। আর দিস বার্ডস আনজাস্টলি, এবং এই ভার্বকে অবিচারভাবে কি করা হয়েছিল? ইমপ্রেজন্ট, বন্দি করে রাখা হয়েছিল। তাহলে ইমপ্রেজন হচ্ছে কি? একটা ভার্ব। এটার এখন আমাদের কি প্রেজেন্ট ফর্মে আছে, আমার লাগবে কি? পাস্ট ফর্ম। তাহলে ইমপ্রিজনের পাস্ট ফর্ম কিন্তু ইমপ্রিজন্ট। ঠিক আছে? অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, এবং আমি তাদেরকে কি করবো? ফ্রি করে দেব। তাহলে সেটের পাস্ট ফর্ম কিন্তু সেট, আর পাস্ট পার্টিসিপল ফর্মও সেট। তার মানে সেট। তাহলে পাস্ট ফর্ম কি হবে? সেট। খুবই ইজি না বলো তো? অর্থাৎ তোমাকে কি করতে হবে জানো? তুমি আনসার নিয়ে লাফাবা না, আগে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। এটাই হচ্ছে বিষয়। এই যেমন আওয়ামী লীগ সরকারের পতন, মানে লাফালাফি করলে কি পতন হইতো? না। সমন্বয়ক যারা ছিল বা আমরা যারা হচ্ছে একদম ফ্রন্ট লাইনে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের হচ্ছে তুমি বিল অ্যাপ্লিকেশন যদি এসে যাও পেজে ভিডিও অপশনে শেষের দিকে দেখবা, এবং ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ করেছিলাম। এবং মাঝপথে হচ্ছে যখন পুরো নেট বন্ধ করে দেয় তখন কিন্তু তারই করতে পারি না। আমার সামনে কিন্তু কতজন যে মারা গেছে একদম আমার চোখের সামনে, হয়তো গুলিটা আমার গায়েও লাগতে পারতো। আমি হচ্ছে মানে নিউজ কভার করছি, ভিডিও করছি মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে, আমরা প্রচারের মাধ্যমটা, যদিও প্রতিনিয়ত ভয়তে ছিলাম, না জানি কখন ধরে নিয়ে যায় অফিস থেকে, যদিও অনেক রেড অ্যালার্ট করেছিল অনেক অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। আমি হচ্ছে ভিডিও করছি, পাশে একটা অনেকগুলো ছেলেই, তো মনে হয় ক্লাস 10-এ পড়ে, মাদ্রাসায়, দাঁড়িয়েও ছিল, পাজামা পরা, সাদা।
তো সবাই ঢিল মারছে, এটা হচ্ছে আজিমপুর কোয়ার্টারের কথা বলছি, হ্যাঁ, যার আজিমপুর চিনো ঢাকা, মানে এটা লালবাগের কাছে, ঢাকা ইউনিভার্সিটির পাশে। তো আজিমপুর কোয়ার্টারের মধ্যে হচ্ছে মূলত আমরা স্টুডেন্টরা, আর কোয়ার্টারের হচ্ছে যে মূল যে গেটগুলো 3-4টা গেট ছিল, তো 2 গেটের মূলত হচ্ছে সামনে মানে মেইন রোডে ছিল, সেই গেট থেকে হচ্ছে পুলিশটা একের পর এক হচ্ছে গুলি দিচ্ছে, আর এদিক দিয়ে তো হচ্ছে আমরা মানে সবাই হচ্ছে মানে ঢিল ছুটছিল, ইট পাথর পাটকেলগুলো। বাট ওরা হচ্ছে ফাঁক দিয়ে গুলি করে, তো গুলি ওভাবে লাগে নাই, বাট একটা ছেলে হঠাৎ করে আমার পাশে দিয়ে পড়ে গেছে, কাহিনী করেছে। তো ওরে সবাই আমরা যে ধরলাম, ধরে দেখি যে রক্তে পুরো মুহূর্তের মধ্যেই হয়ে গেছে, তাড়াতাড়ি ধরে চলে নিয়ে গেছে। তারপর ঢাকা কলেজের সামনে যখন নিউজ করবে, সেখানেও মানে চোখের সামনে পিটিয়ে, মনে করো হেলমেট পরা, প্রথম পিটানে হচ্ছে হেলমেটটা পড়ে যায়, দ্বিতীয়বার হচ্ছে 2 জন মিলে পিটিয়ে পুরো মাথা পুরো থেতলে দেয়, পুরো ওখানেই শেষ, ডেট। তো এরকম অনেক, সে হচ্ছে বিষয়, ঠিক আছে। তো জানি না আসলে এটা কোন কথা প্রেক্ষিতে আসলে বললাম, ভুলে গিয়েছি। তো এটা আসলে অনেক কথা তোমরা সবাই জানো, ঠিক আছে, এই বিষয়গুলো। তো এটাই আর কি। তো এখন এইটা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। অনেক সুন্দর একটা পড়িয়েছি তোমাদের। অ্যান্ড নেক্সট ডে আরও একটা এখন পড়াবো। যাক, আলহামদুলিল্লাহ অনেকেই ক্লাসে আছো। অনেকেই ক্লাসে আছো, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ তোমরাও ভালো কিছু পাবা। হ্যাঁ, ওকে, চলো তাহলে আমরা পরবর্তীতে আলোচনাটা শুরু করি। ওকে ওকে, কেউ বের হবে না, একটু কষ্ট হলেও একটু ক্লাস করো, আরো আছে, আরো সলভ করব কিন্তু, ঠিক আছে। সো জি বুঝতে পারছি, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, বুঝতে পেরেছি। অদ্রিতা লাবণ্য, নীলিমা রহমান, মিষ্টি নাজম, নাজম না নাজমা, আমি আসলে নামটা ক্লিয়ার না যদিও। সাব্বির হোসেন, জি স্যার, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। পাস্ট পার্টিসিপল ফর্ম, গুড, ওকে, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা একটু নেক্সটটা নিয়ে শুরু করি। ওকে, দেখো অনেক সহজ না, বলো তো, পানির মতো না। একবার যদি তুমি কনসেপ্টটা ধরতে পারো তাহলে কিন্তু আনসার করাটা খুবই ইজি। আমি যেভাবে যেভাবে আনসার করি, যে উপায়, সেগুলো কিন্তু তোমরাও ফলো করবা। ওকে, চলো আমরা তাহলে নেক্সটে যাই। আমরা একটু এটা নিয়ে আলোচনা শুরু করবো এখন। সবাই মনোযোগ দাও। ওকে, ওকে, চলো তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে, এই পুরো প্যাসেজটা আগে আমরা পড়বো, অর্থটা বোঝার চেষ্টা করব। ওকে, চলো। প্রথমে আছে কি, ম্যান ইজ এ সোশিয়াল, অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক, অ্যান্ড রেশনাল বিং, অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই না? হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস, মানে হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস অর্থাৎ তার কি, মানে একটা ইচ্ছার স্বাধীনতা আছে। থট অ্যান্ড এক্সপ্রেশন, এবং তাদের চিন্তার স্বাধীনতা আছে, এবং তাদের প্রকাশের স্বাধীনতা আছে। বাট এভরিবডি শুড, কিন্তু প্রত্যেকেরই উচিত, কনসিডার, বিবেচনা করা, দ্যাট যে হি ইজ নট দ্য অনলি পারসন, প্রত্যেকেরই বিবেচনা করা উচিত কি, সে কিন্তু একাই না, সে কিন্তু কি না, একাই বাস করে না এই সোসাইটিতে। অবশ্যই আমাকে ইচ্ছা স্বাধীন মতো আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, ঠিক আছে, কারণ সামাজিক রীতিনীতি সেগুলো আমাদের মেনে চলতে হবে, তাই না? এটাই। দেয়ার বি মেনি পারসন, মানে অনেক ধরনের মানুষ আছে ইন দ্য সোসাইটি, সমাজে, অ্যান্ড এবং তারা হ্যাভ দ্য সেম রাইট, তাদেরও একই অধিকার আছে, দ্যাট যে অন এক্সপেক্ট ফ্রম অন সোসাইটি,
যেটা কি করে একজন কি করে প্রত্যাশা করে আরেকজনের সমাজ থেকে, আরেকজনের কি সমাজ থেকে। তোমরা হয়তো এই বিষয়টা বুঝতে পারো না, মানে অর্থাৎ যে সমাজের মধ্যে কি অনেক ব্যক্তি আছে এবং দে হ্যাভ দ্য সেম রেট, এবং তাদের কি একই অধিকার আছে যে একজন প্রত্যাশা করে ফ্রম দ্য অন সোসাইটি, মানে একটা সমাজ থেকে একজন এক একটা প্রত্যাশা করে, মানে একটা সমাজ থেকে মানুষ কি এক এক ধরনের প্রত্যাশা করে। কেউ বলে সাম্প্রদায়িকতা, কেউ বলে আবার অসাম্প্রদায়িকতা, এরকম। এরপরে খেয়াল করো কি বলা হচ্ছে, সো তাই টু ফর আপ টু এ পিসফুল সোসাইটি, মানে একটা শান্তিপূর্ণ সমাজ অন শুড উচিত বি হওয়া ওয়াচফুল টু সি দ্যাট আদার্স রাইটস আর নট ভায়োলেটেড। অর্থাৎ একটা শান্তিপূর্ণ সমাজ থেকে, একটা শান্তিপূর্ণ সমাজ থেকে একজনের উচিত কি করা, দেখা। একটা শান্তিপূর্ণ সমাজ হিসেবে একজনের উচিত দেখা, অ্যান্ড টু সি দ্যাট আদার্স রাইটস, এবং অন্যদের অধিকারকেও দেখা উচিত, আর নট ভায়োলেটেড, এবং সেগুলো কি করা উচিত নয়, প্রতিহিংসার রূপান্তর করা উচিত নয়। সো এভরি সিটিজেন, মানে প্রত্যেক নাগরিক মাস্ট কালটিভেট দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। অর্থাৎ প্রত্যেকটা নাগরিকেরই সমাজের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে অবশ্যই কি করতে হবে, মেনে চলতে হবে। সেলফিশনেস অর্থাৎ বোকামো নট হেল্প, মানে কি করে না, সাহায্য করে না দ্য সোসাইটি, সমাজকে। জ্ঞানহীনতা কখনো সমাজকে সহযোগিতা করে না। রেদার উল্টো ইট ডিস্ট্রয়, এটা ধ্বংস করে দেয় দ্য পিচ অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং পিচ এবং সুখকে, অফ আদার্স, অন্যদের শান্তি এবং সুখকে কি করে, উল্টো আরো নষ্ট করে দেয়। সো তাই উই অল থিঙ্ক, আমাদের সবাইকে চিন্তা করা উচিত, অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, আমাদের কি করা উচিত, কি চিন্তা করা উচিত, যে সমাজের সবচেয়ে ভালো প্রয়োজনটা, সমাজের সবচেয়ে ভালো প্রয়োজনটার দিকে আমাদের চিন্তা করা উচিত। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এখন আমরা এটার উত্তর করতে থাকবো, ঠিক আছে? এইটার এখন আমরা উত্তর করতে থাকবো। এখন এই প্যাসেজটা পড়ে তোমাদের কি মনে হয়েছে, এটা কোনো গল্প? অবশ্যই না, এটা কি থিওরিটিক্যাল একটা অনুচ্ছেদ বা প্যাসেজ। থিওরিটিক্যাল হলে সেটাকে আমরা কোন টেন্সে লিখবো বলো তো, প্রেজেন্ট টেন্সে লিখবো। ওকে, চলো তাহলে আমরা একটা একটা করে এখন ধরবো আর করে ফেলবো। ওকে, ম্যান ইজ এ সোশিয়াল রেশনাল বিং, অর্থাৎ মানুষ হচ্ছে কি বলতো, সামাজিক জীব, রাইট? হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ তার কি আছে বলতো, তার ইচ্ছার একটা স্বাধীনতা আছে। তাহলে এখানে ভাব কি দিছে, হ্যাভ, সাবজেক্ট কি হি, আর এখানে আমাদের লাগবে কি, প্রেজেন্ট। অনেক সময় দেখো হ্যাভ হ্যাজ হলে ভার্বে ভিতির ফর্ম হয়, এটা আমরা জানি, বাট হ্যাভ হ্যাজ কিন্তু মূল ভার্ব হিসাবেও বসতে পারে। আবার অ্যাম ইজ আর কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবেও বসে তখন যখন এর সাথে একটা আইনজি যুক্ত মেইন ভার্ব বসবে। আবার অ্যাম ইজ আর কিন্তু মেইন ভার্ব হিসাবেও বসে, কিন্তু হ্যাভ এর পর কি কোনো ভার্ব পাচ্ছেন নাই, তার মানে হ্যাভ নিজেই মূল ভার্ব। এখন কথা হচ্ছে এখানে কি অ্যাকচুয়ালি হ্যাভই হবে নাকি হ্যাজ হবে, এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। দেখো সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাই আমাদের কি হবে, হ্যাজ হবে। ওকে, সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমাদের কি হয়েছে, হ্যাজ হয়েছে। এরপরে খেয়াল করো যে থট অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের চিন্তা এবং আগ্রহ এবং চয়েসের একটা স্বাধীনতা আছে, সেটা আমাদের শেষে। এখন এই সেন্টেন্সটা শুনি, বাট এভরিবডি, কিন্তু প্রত্যেকের উচিত, শুড কনসিডার, প্রত্যেকের উচিত কি করা, বিবেচনা করা। আচ্ছা, এখন এখানে কি বলছে, কনসিডার, তাহলে এখানে কি ভার্ব হবে? আমরা জানি মডাল ভার্বের সাথে সবসময় ভার্বের কি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। শ্যাল, শুড, মে, মাইট টু, মাস্ট, হ্যাভ টু, নিড টু, ডেয়ার টু, এগুলোর ক্ষেত্রে। তাহলে বলো তো শুড কি মডাল ভার্ব না? তা শুড যদি মডাল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের কি বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে, কোনো এস বাই এস কিছুই যুক্ত হবে না। তাহলে কনসিডার যেটা আছে সেটাই হবে, কনসিডার। ওকে, এরপরে দেখো, হি ইজ নট দ্য অনলি পারসন
পারসন ইন এ সোসাইটি, মানে সেই শুধু একমাত্র সমাজের ব্যক্তি নয়, দেয়ার বি মেনি পারসন, অর্থাৎ অনেক মানুষ বাস করে কোথায়, ইন দ্য সোসাইটি। দেয়ার মানে অনেক মানুষ বাস করে কোথায় বলো তো, সোসাইটিতে। এখন এখানে কি হবে দেখো, দেয়ার যুক্ত বাক্যে কখনো দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করে না। দেয়ার যুক্ত বাক্যে ভার্বের সাবজেক্ট কোনটা বসে বলো তো, সেটা হচ্ছে ভার্বের পরের যে নাউনটা বসে সেটা। তাহলে এইটা হচ্ছে ভার্বের জায়গা, তাই ভার্বের জায়গায় পর সাবজেক্ট কোনটা, মেনি পারসন। তো মেনি পারসন কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল। তাহলে এখানে ভার্বও কি হবে, প্লুরাল হবে। আর যদি এখানে সিঙ্গুলার হইতো এই নাউনটা, তাহলে এখানেও সিঙ্গুলার হইতো। সো দেয়ার যুক্ত ভার্বে, দেয়ার যুক্ত সেন্টেন্সে সবসময় অবজেক্টটা সাবজেক্টের কাজ করে এবং সে অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে দিচ্ছে বি, বি মানে কি, বি ভার্বকে বোঝানো হয়েছে। বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে যেহেতু প্লুরাল আছে এবং যেহেতু আমাদের এটা প্রেজেন্ট নির্দেশ করে, তাহলে এম, ইজ, আর কে নিব আমরা, আর যেহেতু এটা প্লুরাল তাই আমরা আর কে নিব ফাইনালি। ওকে, একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ওকে, এরপরে দেখো, দে হ্যাভ দ্য সেম রাইট, অর্থাৎ তাদেরও কি আছে বলতে, একই অধিকার আছে। দে হ্যাভ দ্য সেম রাইট। এখন এইখানটাতে একটা বিষয় একটু খেয়াল করো, এখানে কিন্তু হ্যাভ মানে আছে, তাদের আছে। তো আই হ্যাভ, আমি যদি বলি আমার একটা কলম আছে, কি কি বলবো, আই হ্যাভ এ পেন। আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটা ওয়াইফ আছে, আই হ্যাভ এ ওয়াইফ, যদিও নাই এখন। ওকে, সো একটা বিষয় খেয়াল করো, সরি একটু মজা করলাম, সত্যি এমনও নাই। এরপরে খেয়াল করো হ্যাভ, এখন দে হচ্ছে কি ভাইয়া, প্লুরাল না, তাহলে আমাদের হ্যাভ, হ্যাভ কি প্লুরাল। ওকে, তাই হ্যাভ যেটা আছে সেটাই হবে। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে এখানে অফকোর্স হ্যাজ হতো। ওকে, এরপর আমরা একটু নেক্সটে যাব, যে সেই নেক্সটটা কি, দ্য সেম থিং। ওকে, সো অন এক্সপেক্টস ফর্ম অন সোসাইটি, অর্থাৎ একজনের উচিত যে তার নিজের সমাজ থেকে প্রত্যাশা করা। একজনের উচিত কি, তার নিজের সমাজ থেকে কি করা, প্রত্যাশা করা। এখন এখানে কি বলছে, এক্সপেক্ট ভার্ব, সাবজেক্ট কোনটা বলো তো এই ভার্বের, অন। অন কি সিঙ্গুলার না প্লুরাল, অফকোর্স সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ভার্ব হয় তাহলে ভার্বের শেষে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে। তাহলে এক্সপেক্টের সিঙ্গুলার ফর্ম কি, এক্সপেক্টস, এক্সপেক্টস। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সটে যাই। সো তাই টু ড্যাশ ফর আ peaceful society, one should be watchful to see that others rights are not violated. এইখানে একটা বিষয় একটু ভালো মতো বিষয় খেয়াল করতে হবে। সো দেখো, সো আ পিসফুল সোসাইটি ফর্ম দিছে, অর্থাৎ টু ফর্ম এ পিসফুল সোসাইটি মানে কি জানো, একটা শান্তিপূর্ণ সমাজ থেকে, একটা শান্তিপূর্ণ কি থেকে, সমাজ থেকে, ওয়ান শুড একজনের উচিত, বি দেখা, টু সি দ্যাট আদার্স রাইট মানে অন্যদের অধিকারটাকেও। ঠিক আছে, তার মানে কি, টু ফর্ম যেটা আছে সেটাই হবে, অর্থাৎ ফর্ম মানেই তো ফর্ম, তাই না? ফর্ম মানে কি, গঠন করা, তাই না? এখানে আরেকটা বিষয় আছে, দেখো টু দিয়ে যদি আমরা যদি বললাম না ফর্ম মানে কি থেকে না, তাহলে কিন্তু তোমার পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ফর্ম কি কখনো ভার্ব হয়? হয় না। এফ আর ও এম, দেখো এফ আর ও এম মানে কি, প্রিপজিশন, আর এফ ও আর এটা হচ্ছে কি ভার্ব, আর এই ফর্ম হচ্ছে থেকে, এই ফর্ম হচ্ছে গঠন করা। তাহলে এখানে কাহিনীটা কি জানো, এখানে উই হবে। ঠিক আছে, অর্থাৎ উই ফর্ম মানে আমরা কি করি, আমরা গঠন করি আর পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ। ঠিক আছে, এই জন্য ফর্ম হবে। আর ওই যেহেতু প্লুরাল তাই আমাদের ভার্বটা প্লুরাল হয়েছে, এই জন্য ফর্মস হয় নাই কিন্তু। ঠিক আছে, এরপরে খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করি। এরপরে খেয়াল করো, এরপরে কি আছে, তারপর এটা শেষ, এটা আর কোনো শূন্যস্থান নেই, এটা আমরা দেখবো না। এরপরে নেক্সটে যাই, যে এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিককে মাস্ট কালটিভেট দ্য হ্যাবিট, অর্থাৎ প্রত্যেকটা
লোকদেরই উচিত কি করা, চাষ করা বা আহরণ করা। কি আহরণ করা? সেটা হচ্ছে তাদের নিয়ম নীতিকে আহরণ করা বা মানা। এটা উচিত প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা নাগরিকের, এটা কি উচিত, তাই না? তো এই জন্য এখানে কি হবে দেখো, কই কাল্টিভেট, তাহলে এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিককে। তাহলে এখানে কি হবে বলো তো, কাল্টিভেটস হওয়ার কথা না, না দেখো মাস্ট কিন্তু মডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, ডু নট টু, ক্যান নট টু, সেগুলো সব হচ্ছে কি বলতো মডাল ভার্ব। সো এই জন্য মডাল ভার্বের পর ভার্বের যেটা বেস ফর্ম থাকে সেটাই হবে। তার মানে এত অর্থ করার দরকার হবে না তোমার। মডাল ভার্ব দেখছো মানে ভার্বের যেটা ফর্ম আছে সেটাই হবে। সাবজেক্ট কি আছে নাই, প্লুরাল না সিঙ্গুলার, ওটা দেখার বিষয় না। ওকে, সো কাল্টিভেট যেটা আছে আমাদের সেটা রাখতে হবে। ক্লিয়ার? ওকে, সো এরপরে খেয়াল করো সেলফিশনেস। সেলফিশনেস মানে কি? মানে নির্বুদ্ধিতা, নট হেল্প দ্য সোসাইটি, অর্থাৎ নির্বুদ্ধিতা কি করে না, সমাজকে সাহায্য করে না। তাহলে সেলফিশনেস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু সিঙ্গুলারও না প্লুরালও না, এটা কিন্তু অফকোর্স প্লুরাল না। যেমন রাইস কি প্লুরাল না সিঙ্গুলার? অফকোর্স সিঙ্গুলার হিসাবে ধরি আমরা, কারণ এটা গোনা যায় না। ওয়াটার গোনা যায় না, সো এই জন্য। আর সেলফিশনেস এটা কিন্তু কাউন্টেবল নাম না, আনকাউন্টেবল নাম, যার কারণে আমাদের ভার্বটা কি সিঙ্গুলার হবে। তো আমরা জানি এটা কি নট হেল্প দেওয়া আছে। তো যেহেতু নট হেল্প দেওয়া আছে, আমরা জানি কোনো কিছুকে নেগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, যেটা এখানে নাই। তাহলে কাকে নেব, ডু বা ডাজকে নেব। তাহলে যেহেতু সেলফিশনেস এটা সিঙ্গুলার, তাই আমাদের এখানে কি হবে, ডাজ হবে। তাহলে DOES, ডাজ নট হেল্প, ডাজ নট হেল্প। ওকে, এরপরে খেয়াল করো রাদার, বরঞ্চ এটা ডিস্ট্রয়, বরঞ্চ এটা কি করে, ধ্বংস করে। দ্য পিচ কি ধ্বংস করে বলো তো, শান্তি ধ্বংস করে। ঠিক আছে, শান্তি ধ্বংস করে। এখন ইট কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে ভার্বটা তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ডিস্ট্রয়ের সিঙ্গুলার কি হবে, এস বাই এস যুক্ত হবে, তাহলে ডিস্ট্রয়েস হবে, ডেস্ট্রয়েস, ওয়াইএস। ওকে, এরপর কি আছে, পিচ অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য আদার্স, অর্থাৎ এটা বরঞ্চ কি করবে, যে অন্যদের শান্তি সুখ এটা ধ্বংস করে দিবে যদি আমরা নির্বুদ্ধিতা সহিত সমাজে বসবাস করি। সো তাই উই অল, আমাদের সকলের কি করা উচিত, চিন্তা করা উচিত অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ সোসাইটি, অর্থাৎ সমাজের সবচেয়ে উঁচু জায়গাটা বা উঁচু জায়গার চিন্তাটা আমাদের কি করা উচিত, আমি ফেড আপ হয়ে গেছি। দ্য গ্রেটার ইন্টারেস্ট মানে হচ্ছে কি, মানে উঁচু ইচ্ছাটা, অর্থাৎ উঁচু জায়গাটা, উঁচু সম্মানটা, উঁচু আচরণটা, এইটা আমাদের চিন্তা করা উচিত। ঠিক আছে, তাহলে চিন্তা করা উচিত মানে কি, শুড থিঙ্ক, তাই না? শুড মানে উচিত। তাহলে উচিত যখন শুড, এটা মডাল অক্সিলারি ভার্ব, তাই থিঙ্ক যেটা মূল ভার্ব আছে সেটাই হবে, মানে বেস ফর্ম। ওকে, দেখো তো একটু তুমি যদি বিষয়টা ধরতে পারো কত ইজিলি আনসার করা যায়, তাই না? সো এখন একটু জানাও কে কতটুকু বুঝছো বা ক্লিয়ারলি বুঝছো কিনা, কেমন লেগেছে সবটা, পুরোটা একটু আমাকে জানাও। আমি 1 মিনিট তোমাদের একটু কমেন্টসটা দেখবো, তারপর হচ্ছে আবার ক্যামেরার সামনে আসবো। ওকে, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট বলতে আমাদের হচ্ছে এই মূলত এখানেই শেষ করব ক্লাসটা। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে আর একটা ফর্ম, তবে তোমাদের সাথে কিছু 2 মিনিট কথা বলবো, তাই যারা এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করছো একটু 2 মিনিট ওয়েট করবা আমার জন্য। 2 মিনিট ওয়েট করবা বলতে 1 মিনিট এখন সময় নিচ্ছি, আর 1 মিনিট হচ্ছে তোমাদের সাথে একটু লাস্ট কথা বলবো। ওকে, সবাই একটু জানাও শুট কেন হয়েছে, আবার বলেন। আচ্ছা নীলিমা, আমি এটা বলছি, তুষার জাহান তিশা বলছো যে আমি রেকর্ড করে নিব, নামাজ পড়া লাগবে, সরি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তিশা, বাট ক্লাসগুলো নিয়মিত করবা, এটাই হচ্ছে সবচেয়ে আমার চাওয়া তোমাদের কাছে। অ্যান্ড ওকে, অদ্রিতে লাবণ্য বলছো, বুঝতে পেরেছি। নীলিমা রহমান, আচ্ছা এই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। নীলিমা রহমান, এমএসটি নাজমা, ঠিক আছে, ডাজ নট, জি স্যার, ওকে ক্লিয়ার। অ্যান্ড একটু বলো তো সব মিলিয়ে তোমাদের আসলে কেমন লেগেছে, একটু বলো সব মিলিয়ে আজকে কোশ্চেন সলভটা কেমন লেগেছে, এবং প্রতিনিয়ত যদি এরকম আমরা ক্লাসগুলো দিতে থাকি কোশ্চেন সলভ, সেটা তোমার জন্য আসলে কতটা উপকার হতে পারে। আর আলহামদুলিল্লাহ আমাদের 26 ব্যাচটা অনেক সুন্দরভাবেই চলছে, যদিও 25 ব্যাচটা সেটা একটু মিস কনসেপশন ছিল। সো আমরা চেষ্টা করছি যতটা গ্যাপ পূরণ করা যায় আর কি। তো তোমরা তোমাদের জায়গা থেকে সেই ফ্রি স্পেসটা আমাদেরকে দিবা আশা করছি। তো ইতিমধ্যে 1.5 ঘন্টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। নুসরাত জাহান, না বলেন, আর 5 মিনিট তো থাকতেই পারে, ভাবছি যে অনেক টাইম নেবেন। আচ্ছা নুসরাত জাহান, না অনেক টাইম বলতে অলরেডি 1.5 ঘন্টা করিয়েছি আপু, হ্যাঁ। আর এবং আমি এই ক্লাসটার আগে আবার আরও একটা ক্লাস করিয়েছি কিন্তু ইতিহাস, হ্যাঁ, মানে সেই ক্লাসটা শেষে 20 মিনিট পর আবার তোমাদের ক্লাস শুরু করেছি, বুঝতে পারছো। এর আগে আবার হচ্ছে সেই সকাল 7টায় বের হয়েছে বাসা থেকে, 7টা থেকে সম্পূর্ণটা কাজে, এবং বিকেল আবার একটা নিউজ কভারেজ ছিল, সেটা শেষ করে, এবং দুপুরের খাবার খেয়েছি মাগরিবের কিছুক্ষণ আগে, হ্যাঁ। অ্যান্ড তারপর তো মাগরিবের আজানের পরপরই হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস নিলাম ইতিহাসে এইচএসসি 26 ব্যাচের, তারপর হচ্ছে তোমাদের এই ইংরেজি ক্লাস। এখন আবার তোমাদের ক্লাস শেষে একটু খাওয়া দাওয়া করে আবার তোমাদের লেকচার শিট নিয়ে কাজ করব, রুটিন নিয়ে কাজ করব, হ্যাঁ। তারপরে কিছু আমাদের মিটিং আছে সেটা নিয়ে, তো এই যাই হোক। সো তোমাদের খালি আমরা চাই যে তোমরা একটু ক্লাসগুলো রীতিমতো করো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া তোমাদের কাছে আর কি, হ্যাঁ। কারণ আমাদের খারাপ লাগার জায়গা ওই একটাই, সেটা হচ্ছে তোমরা এত শিক্ষার্থী বাট ক্লাসে আসো কিন্তু খুবই কম, সেটা আমাদের ব্যথিত করে। তো আমি ক্যামেরার সামনে চলে আসলাম। একটা প্রশ্ন ছিল আমাদের, যে সেটা হচ্ছে আচ্ছা নীলিমা প্রশ্নটা করছিলা যে স্বপ্নের রাজকন্যা হচ্ছে দুর্দান্ত ক্লাস। আচ্ছা নীলিমা রহমান একটা প্রশ্ন করছিল, কোনটা জানি, ও শ্যুট হবে কেমনে সেটা নিয়ে না। ওকে, স্বপ্নের রাজকন্যা বললা দুর্দান্ত ক্লাস, ওকে থ্যাংক ইউ আপু। আর নাজমা বলছে খুব ভালো, ওকে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারলেই সেটাই আমার শান্তি, হ্যাঁ। না বুঝেই ভালো বলবা, এটাও কিন্তু আমি কখনো কাম্য করি না, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো তাহলে আমরা একটু দেখি শ্যুটটা কেন আসলো। দেখো শ্যুটটা আসছে অর্থগত বিষয়ের উপরে চিন্তা করে। অর্থগত কিরকম আমি একটু দেখাই। এখানে বলছে কি যে আমরা অনেক কিছু তো বলছি যে এই সমস্যা, এই সমস্যা, সো মানে কি তাই উই অল, আমাদের সকলের, থিঙ্ক অফ দ্য গ্রেটার, মানে থিঙ্ক মানে কি বলতো, চিন্তা করা। তার মানে তাই আমাদের সকলের চিন্তা করা কি উচিত না, অটোমেটিকলি কিন্তু এটা চলে আসে। তো চিন্তা করা উচিত মানে কি, শুড থিঙ্ক, উচিত মানে শুড, আর বাপের বেস ফর্ম তো থিঙ্ক আছে। আমাদের চিন্তা করা উচিত অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের একটা উঁচু চিন্তা বা উঁচু মন মানসিকতা আমাদের কি সকলের চিন্তা করা উচিত। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা শুডটা অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে, অর্থগতভাবে দেখলে। থিঙ্ক মানে কি বলতো, চিন্তা করা। তার মানে তাই আমাদের সকলের চিন্তা করা কি উচিত না, অটোমেটিকলি কিন্তু এটা চলে আসে। তো চিন্তা করা উচিত মানে কি, শুড থিঙ্ক, উচিত মানে শুড, আর ভার্বের বেস ফর্ম তো থিঙ্ক আছে। ওকে, সো আশা করছি তোমাদের অনেকক্ষণ ধরে ক্লাসটা দেখে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো, এবং আমি চেষ্টা করেছি তোমাদের অ্যাকচুয়ালি রাইট ওয়েতে শেখানো, সর্বোচ্চটা দিয়ে। তোমরা তোমাদের ফিডব্যাক জানাতে পারো, এবং ক্লাসটা আমি ইতিমধ্যে শেষ করে দেবো। অলরেডি অনেকে বের হয়ে গিয়েছো, এতক্ষণ ক্লাস করছো, আমি একটু 2 মিনিট কথা বলবো, অথচ সেই ধৈর্যটা তোমাদের থাকলো না। যে সমস্যা নেই, তোমাদেরটা তো তোমরা পেয়ে গিয়েছো, তাই না। এখন লাস্টে আর আমার নীতিবাক্য শুনে তার লাভ নেই, তাই না। তো এটাই অবস্থা, যাক নীতিবাক্য বলার কোনো প্রয়োজনও নেই আমি মনে করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের রুটিনটা মানে শিডিউলটা আমি দিব, আর 26 ব্যাচের সেটা তো আলাদা হিসাবে সেটাই আছে।
আর যদিও আমাদের এখন আবার এইচএসসি তোমার হচ্ছে 25 ব্যাচের জন্য যেটা আমরা চেষ্টা করব যতগুলো ক্লাস প্রয়োজন দেওয়ার, হ্যাঁ হয়তো কিছু কিছু ক্লাস একটু সমস্যা হতে পারে, বাট আমরা চেষ্টা করব 2 মাসের মধ্যে যতটা পারি কভার করার আমাদের জায়গা থেকে। হ্যাঁ, আমরা যদি আসলে ওরকম কোনো উদ্দেশ্য থাকতো খারাপ, তাহলে কিন্তু কখনো আমরা হয়তো কামব্যাক করতাম না ক্লাসে। হ্যাঁ, তোমাদের জায়গা থেকে যেটা তোমরা আসলে অ্যাকচুয়ালি করেছো, তো তারপর আমরা কিন্তু এসেছি, আবার কামব্যাক করেছি। তো সুতরাং যেটা আমরা দিচ্ছি, যেটুকু পাচ্ছি তোমরা সেটা সাধারণ নিতে থাকো, অ্যান্ড ভালো করে ক্লাসগুলো করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। হ্যাঁ, আর তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। না তুমি যাও না, তো যারা আছো তো ভালো, মানে আমাদের এখান তো লাইভে দেখায় কতজন যুক্ত আছে, প্রায় অর্ধেক স্টুডেন্ট অলরেডি চলে গিয়েছে, তো এই জন্য তাদের ক্ষেত্রে বললাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। নীলিমা রহমান বা নুসরাত জাহান তিশা, অনেক সুন্দর ক্লাস দেখেছ। ইনশাল্লাহ পরবর্তী ইংলিশে কোন টপিকের উপরে ক্লাস নেওয়া যায় সেটা একটু তোমরা জানাতে পারো। সলভ ক্লাস যারা 25 ব্যাচ আছো তারা একটু বলতে পারো, হ্যাঁ, যে পরবর্তী কোন ক্লাসটা প্রয়োজন তোমাদের। সেটা হতে পারে ফার্স্ট পেপার, হতে পারে সেকেন্ড পেপার, একটু আমাকে ধারণা দিলে আমি তাহলে ওইটাকে একটু প্রাধান্য দিয়ে আগাতাম আর কি। বলো কোন টপিকের উপরে পরবর্তীতে সলভ ক্লাস তোমাদেরকে দেব, একটু জানাও আমাকে। কোন টপিকের উপর সলভ ক্লাস দেওয়া যেতে পারে একটু আমাকে ইনফর্ম করো। না আচ্ছা, অতিথি লাবণ্য হচ্ছে, জি স্যার বলেন যা বলতে চাইছিলেন। না আসলে ওরকম কিছু বলতে চাইনি যদিও, বাট সেটা এই ক্লাস না, সামনে ক্লাসটাতে বলবো। মানে একটা ঘটনা শেয়ার করব তোমাদের সাথে সামনে ক্লাসে, একটা বাস্তব কাহিনী। হয়তো এর আগেও একটা মনে হয় তোমাদের কাছে শেয়ার করেছিলাম, সেই পেপার বিক্রি করার একটা কাহিনী, সেটা এখন আবার না বলি যেহেতু একবার বলে ফেলেছি। ওকে, নুসরাত জাহান তিশা বলছো আইসিটি কবে? আচ্ছা, কবে বলতে আসলে আমরা কোনো কিছুই নিশ্চয়ন করতে পারবো না এখন। ক্লাস হয়তো আমরা আইসিটি ক্লাস কালকেও দিতে পারি, পরশু দিতে পারি, তবে অফকোর্স তোমাদের ক্লাস যে হবে সেটার মিনিমাম একদিন আগে আমরা জানাবো। তবে আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এমন না যে কালকে আইসিটি ক্লাস তোমরা চাচ্ছ আমরা কালকেই দিতে পারতেছি, বিষয়টা এরকম না। কারণ আমাদের সম্পূর্ণ টিচার বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের হিউজ ব্যস্ততা। আমাদের 26 ব্যাচের ক্লাস নিয়েও একটু, যেমন এই সপ্তাহে অনেকগুলো ক্লাসে আমরা দিতে পারিনি, মাত্র 5টা ক্লাস রেখেছি, যেখানে আমরা 8টা 9টা ক্লাস রাখি সপ্তাহে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা রীতিমতো ধারাবাহিকভাবেই রাখবো। হয়তো কোনো ক্লাস আছে হয়তো 1 সপ্তাহে বা 2 সপ্তাহে হয়তো না হতে পারে, কিন্তু 3য় সপ্তাহে যে আমরা সেই ক্লাসগুলো দেবো, বাট এমন সবই মাথায় আছে। বাট আমি ভাইয়া কোনো কিছু আমি নিজে থেকে চাপিয়ে রাখি না, আমি সর্বোচ্চ চেষ্টা করি। আমি এমনকি আমার টিচারদের সাথে পর্যন্ত রাগারাগি করি তোমাদের জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ভিতরের কথা যেটা আসলে বলা ঠিক না, বাট বললাম। বাট তারাও কিন্তু তাদের দিক থেকে অনেক চেষ্টা করে। কিন্তু আমি জানি যে সে একটা এক্সাম থাকে ভাইয়া, বলো হয়তো অনেক ক্লান্ত থাকে, তারপর আসতে পারে না, তারপর আমি ধমক দিয়ে নিয়ে আসি ক্লাসের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য। কিন্তু তারপর অনেক সময় অনেক বেশি সমস্যা হয়ে গেলে তো আসলে কতটা জোরাজোরি করবো বলো, সমস্যা তো থাকতেই পারে, তাই না একটা স্টুডেন্টের। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো সর্বোচ্চটা করার। এবং তোমরা তো আসলে আমার ক্লাসগুলো দেখে তোমরা হয়তো বোঝার কথা যে আমি আসলে তোমাদের প্রতি কতটা কনসার্ন, তাই না? তো এটা হয়তো অনেক সুন্দর হতে পারতো, কিন্তু এটার জন্য আসলে আমাদের দায়টা আছে 25 ব্যাচের ক্ষেত্রে আমি বলতেছি, বাট তোমাদের দায়টাও কিন্তু সবার আগে। কারণ আমরা যখন রীতিমতো ক্লাসগুলো খুব সুন্দর মতো নিচ্ছিলাম, একটা পর্যায়ে শেষে এসে তোমরা কেউ ক্লাসে থাকো না, 2-1 ব্যতীত। আর আলটিমেটলি তোমরা যতই যুক্তি দেখো আপনি আপনার কাছে ক্লাস করাবেন, নো, সম্ভব না। এটা মামার বাড়ি আবদার না, যেখানে 70 জন স্টুডেন্টের মধ্যে তোমরা 2-1 জন ক্লাসে আসবার, আমরা ক্লাস চালিয়ে যাব। মানে এটা কি কল্পনা করতে পারো? কোনো প্ল্যাটফর্ম এটা করবে না, কোনো প্ল্যাটফর্ম না। ঠিক আছে, সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই জন্য যেটা হয়েছে, অ্যান্ড আমাদের দিক থেকে দেখো তোমাদের কত মাস ক্লাস নিয়েছি বলো, প্রায় 8 মাস টানা ক্লাস নিয়েছি। তার মাঝখানে একটু এই ছিল, আবার শেষে আবার এই যে গ্যাপ করেছিল প্রায় 1.5 মাস, তো অনেক লম্বা টাইম। এখন আবার এই ক্লাস ভালো মতো নেওয়া শুরু, মানে তোমাদের এই করছি। বাট আশা করছি 26 ব্যাচের স্টুডেন্টগুলো খুবই অ্যাক্টিভ, অ্যান্ড 26 ব্যাচে আশা করছি আমাদের মোটামুটি কোর্সে আমরা অনেক ভালো হাইট করতে পারবো। যখন 400-500 স্টুডেন্ট হলে অ্যাকচুয়ালি সেখানে
একটা আমাদেরও আগ্রহ বাড়বে, ওদের ক্লাসে জয়েনটা বেশি থাকবে সব কিছুতেই। অ্যান্ড তারপরও 25 ব্যাচের জন্য আমার কষ্টটা আছে, আমার লক্ষ্যটা আছে, তোমাদের দিকে নজর আছে, ঠিক আছে? আমার কষ্ট লাগে, ওদের জন্য করি। তারপরও কিন্তু একটা সত্য কথা তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তবে আমি কসম করে বলতে চাই সেটা। অনেকে বলে ব্যবসা, দেখো 25 ব্যাচে তোমাদের যতগুলো এখন পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে, বাংলানিজ আইসিটি প্রায় হচ্ছে তোমার 73টা ক্লাস নেওয়া হয়েছে, আর অন্যান্য গ্রুপে হয়তো অনেকটা কম ছিল। সব মিলিয়ে আমার কিন্তু এই যে টিচার্স পেমেন্ট দিতে হচ্ছে, সেই সাথে বাসা ভাড়া দিতে হচ্ছে আমাদের, মানে এই যে অফিস ভাড়া প্রতি মাসে অফিসের পিছনেই হচ্ছে 15,000 টাকা, টিচারদের পিছে আরও 15-20,000, মানে 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে। এখন একটা সত্য কথা বলবো, 70 জন স্টুডেন্ট অ্যাভারেজে, কারণ আমাদের ফি ছিল ম্যাক্সিমামই 950 টাকা, অ্যাভারেজে যদি তুমি 1200 ধরো, 70 জনে কত আসে? 70, 80,000, 90,000, 1 লাখ, 1,20,000, 1.5 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে 1 টাকাও আসে না, বা এর চেয়ে আরও কম ছিল। বাট আমার এখন পর্যন্ত, মানে আর 2 মাস আগের কথা বলছি, 2 মাস আগ পর্যন্ত আমার খরচ হয়েছে কত জানো? 3 লাখ। তোমরা বলতে পারো যে এটা ভাইয়া মনে হয় কি বলতেছে, বুঝতে পারতেছে না, কিন্তু আমি কসম করে বলতেছি এটাই সত্য, এটাই সত্য। কিন্তু তারপরও যখন এত আমি এক্সট্রা ইনভেস্ট করে তোমাদের পিছিয়ে করছি, তারপরও যখন তোমরা ক্লাসে আসো না, তখন আমি কার পিছিয়ে ইনভেস্ট করবো বলো? তো এটা হচ্ছে বিষয়। আশা করছি আমাদের আলহামদুলিল্লাহ বিল এডুকেশন অনেক ভালো পর্যায়ে যাওয়া শুরু করছে ইনশাল্লাহ, তোমাদের দোয়ায় সবার। তো তোমরা একটু অ্যাক্টিভ থাকো, আমি চাই তোমাদের সে ভালোবাসার জায়গাটা ঠিক রাখবা, আমরা চেষ্টা করব। বাট হয়তো প্রপারলি তোমরা তোমরা যেমনটা হয়তো যে 2 মাসে যদি পুরো টানা 60 দিন ক্লাস নিতে পারতাম, দিনে 3-4টা হয়তো তোমার মন মতো হইতো, বাট সেটা আসলে আদতে কোনোভাবেই সম্ভব না। আর সেটা আমি চাইলেও, আমি টাকা নিয়ে বসে থাকলেও আমি টিচার পাবো না, কারণ সবাই পড়াশোনা করে, সবার ল্যাব থাকে, এমনকি টিউশনিও করায়, তাই না? সো স্যার সবাই তো এটা বুঝে, এখন এসব না বললে ভালো। এটা না বললে ভালো বিষয়টা এরকম না, কারণ একটু ট্রাভেল হলেই তোমরা হচ্ছে ধৈর্য হারা হয়ে যাও। সো সেই বিষয়টাও কিন্তু একটা কনসার্নের বিষয়, তাই না? সেই ধৈর্য হারাটা যাতে না হও, এই জন্য মূলত এই বিষয়গুলো বলা। আর এই বিষয়টা হয়তো বা তুমি মাথার মধ্যে নেও না, কিন্তু এইটা চেপে চেপে গত 1 বছর আমি এই পর্যন্ত আসছি, ঠিক আছে? সো এটা তুমি বুঝবা না, দায়িত্ব থাকলে বুঝতে পারতাম। ওকে, যাই হোক, তোমাদের হয়তো কথা বলে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অ্যান্ড ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সটার দিকে একটু ভালো হয়তো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে রাখার চেষ্টা করব। এটাই, খুব দ্রুতই ক্লাস হবে আশা করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।